ছিলাম আনপ্যাক এ কালেকশন, এই এতটুকুতে এসে আমরা বলেছিলাম যে নেক্সট ক্লাস থেকে দেখব আনপ্যাক এ কালেকশনটা। আমরা আমরা যদি চিন্তা করি যে আমরা এট এ টাইম, আমি একটু স্ক্রিনে চলে যাই, সরাসরি কোডে চলে যাই। আমরা গত ক্লাসে দেখেছিলাম আমরা যদি চাই এট এ টাইম একাধিক ভেরিয়েবলকে ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালুকে অ্যাসাইন করতে পারি। এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। যেমন আমি যদি ধরে নেই যে হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে জেড ইকুয়াল টু হচ্ছে ধরে নিলাম যে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম 10 এবং প্রিন্ট করে আমি হচ্ছে এই এক্স কে দেখাই দিচ্ছি। হ্যাঁ, তাহলে কি হবে? এবং পরবর্তী লাইনে যদি আসলে আমি দেখাতে চাই ওয়াই এবং হচ্ছে পরবর্তী লাইনে যদি আসলে আমি দেখাতে চাই হচ্ছে প্রিন্ট জেড, সেটাও আসলে পসিবল। এখন সেক্ষেত্রে আমাকে অ্যাজ ইট ইজ হচ্ছে যে আউটপুট আছে সেটাই আসলে দেখানোর কথা, মানে 10 10 10 করে দেখানোর কথা। আমরা যদি একটু রান করি, আমরা যদি একটু নিচের দিকে আমাদের যে আউটপুটটা দেখি, সেটা হচ্ছে 10 10 10 হিসাবে আছে। এটা কাজ করি, আমি আসলে একটু স্ক্রিনটাকে করে দেই, ক্লিয়ার করে দিই, সিএলএস দিয়ে দেই, তাহলে এখন আমাদের স্ক্রিনটা ক্লিয়ার হয়ে গেল। এবং হচ্ছে এর মানে হচ্ছে আমরা গত ক্লাসে এই জিনিসটা দেখেছিলাম যে মাল্টিপল অ্যাসাইনমেন্ট, এর মানে একাধিক ভেরিয়েবলের মান একটাকে অ্যাসাইন করা। এটা যেরকম দেখেছিলাম, অনুরূপ ভাবে আমরা গত ক্লাসে আনপ্যাকড এ কালেকশন, এটা আসলে দেখিনি। এখান থেকে আজকে আমাদের দেখার কথা। আনপ্যাক এ কালেকশন মানে হচ্ছে কি, কোনো একটা কালেকশন থাকবে, কালেকশনটার মধ্যে আমরা হচ্ছে একাধিক ভেরিয়েবলের মান ওখানে ক্রমান্বয়ে অ্যাসাইন করে দেব। এটা কিভাবে সম্ভব? আসলে এটা করার জন্য আমাকে যে কোনো একটা লিস্ট অথবা টাপল অথবা সেট অথবা ডিকশনারি প্রয়োজন হবে। কেন? লিস্ট, টাপল এবং ডিকশনারির মধ্যেই কিন্তু হচ্ছে ডাটা কালেকশন আকারে থাকে। যেমন আমরা যদি সি অথবা সি প্লাস প্লাস কিংবা এরকম অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করি, আমরা জানি ভেরিয়েবল হিসাবে আচ্ছা একটা এরে হিসাবে, এরে ইজ এ কালেকশন, মানে সেম টাইপ কালেকশন অফ ডেটা। আমরা জানি মানে একই ধরনের ডেটার সমাগ্রহ কিংবা অনেকগুলো ডেটা একই টাইপের একটা রাখতে পারি। এখানে এটা হচ্ছে একটা এর মতো যেটা দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে একটা লিস্ট। ঠিক আছে, এবং এরও হিসাবে চিন্তা করতে পারেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। তাহলে আমরা একটা কাজ করি, এরকম আমরা একটা হচ্ছে কি তৈরি করব, আমরা একটা লিস্ট তৈরি করব। ঠিক আছে, আমরা লিস্ট হিসাবে স্টুডেন্ট হিসাবে একটা লিস্ট তৈরি করি, মনে করেন স্টুডেন্ট। এবং স্টুডেন্ট হিসাবে লিস্ট তৈরি করার জন্য আমরা প্রথমে লিস্টের জন্য একটা থার্ড কিংবা থার্ড বন্ধনী দিলাম এবং হচ্ছে আমরা কিছু নাম নিয়ে নিলাম। হ্যাঁ, যে দেলোয়ার, রহমান এন্ড শুভ, তিনটা নাম আমরা নিয়ে নিয়েছি। এখন এই তিনটা নামকে আমরা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে যদি ক্রমান্বয়ে অ্যাসাইন করতে চাই, সেটাও পসিবল। ইকুয়াল টু স্টুডেন্ট দিয়ে দিলাম। ঠিক আছে, একটু লক্ষ্য করে দেখেন যে এখানে কি করলাম, যে এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু স্টুডেন্ট দিয়ে দিলাম। এখন এই স্টুডেন্টকে যদি আমরা এখন প্রিন্ট আকারে যদি এক্স কে প্রিন্ট করি, তাহলে যেটা আসবে, এবং হচ্ছে প্রিন্ট হিসাবে যদি আমরা ওয়াই কে প্রিন্ট করি, তাহলে ক্রমান্বয়ে দেলোয়ার, রহমান এবং শুভ প্রিন্ট হবে। মানে এক্স এর মধ্যে চলে আসবে দেলোয়ার, ওয়াই এর মধ্যে চলে আসবে রহমান এবং জেড এর মধ্যে চলে আসবে হচ্ছে শুভ। কিভাবে আসবে? কেননা স্টুডেন্টের ভিতরে হচ্ছে আমার ক্রমান্বয়ে ডাটাগুলো আছে দেলোয়ার, রহমান এবং শুভ হিসাবে। স্টুডেন্ট লিস্টের ভিতরে যেভাবে ক্রমান্বয়ে আছে, আমি ভেরিয়েবলটা যেই ক্রমান্বয়ে যেই অর্ডারে আমি হচ্ছে অ্যাসাইন করেছি, সেই অর্ডারে ডাটাগুলো আসবে। এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে যে আমার এখানে তিনটা ভেরিয়েবল ছিল, তিনটা ভেরিয়েবলকে আমি তিনটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিয়েছি, সামহাউ যদি এখানে এর চেয়ে বেশি ডাটা থাকতো, তাহলে আসলে আমাদের এই ইয়েটা কেমন হতো? একটু আউটপুট আমরা দেখি, আমার মনে হয় সেক্ষেত্রে আমাদের কাছে দ্যাট উইল বি ভেরি ভিজুয়ালাইজড। ওকে, আমরা আসলে রান করলাম, রান করাতে আমাকে দেখাচ্ছে দেলোয়ার, রহমান এবং শুভ হিসাবে, রাইট? তাই না? নাম দিলাম হচ্ছে, সরি, এখানে শুভ নামের শেষে আমাকে অবশ্যই রাখতে হবে সেম প্যাটার্নে করিম নাম দিলাম। ওকে, এখন করিম নাম দিয়ে অ্যাজ ইট ইজ অর্থাৎ থার্ড ব্রেকেট দিয়ে আমি হচ্ছে ক্লোজিং করলাম। এখন এখন হচ্ছে বাকি যে করিমকে কিন্তু আমার কোথাও অ্যাসাইন হওয়ার কথা না, এবং আউটপুটের কোনো পরিবর্তন হওয়ারও কথা না।
আমি যদি একটু লক্ষ্য করে দেখি আমাকে কি বলতে চাচ্ছে, একটা ইরর দেখাচ্ছে। তাহলে কি বলতে কেন ইরর দেখাচ্ছে? আমি যে সরাসরি এক্স ওয়াই জেড ইকুয়াল টু হচ্ছে আমি কার মধ্যে অ্যাসাইন করে দিছি, স্টুডেন্টের মধ্যে অ্যাসাইন করে দিছি। স্টুডেন্টের মধ্যে অ্যাসাইন করার পরেও আমার কাছে আসলে ডেটা থেকে গিয়েছে, এইটাকেও সে কোথাও অ্যাসাইন করতে পারছে না। সেজন্য আমাকে কি দেখাচ্ছে, ইরর দেখাচ্ছে যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু যে স্টুডেন্ট আমি অ্যাসাইন করেছি, এখানে আরো একটা যে ভ্যালু আছে সে কোথাও অ্যাসাইন করতে না পারার জন্য সে ফরম্যাটে আমার সিনট্যাক্স গত ইরর দেখাচ্ছে। আমি যদি এটা কাজ করি সেদিক থেকে জেড পাশাপাশি হচ্ছে যদি জেড ওয়ান নিয়ে নেই কিংবা জেড ওয়ান নিয়ে নেই এটা ভেরিয়েবল, সেক্ষেত্রে কি আসলে আমার এই ভুলটা থাকতেছে কিনা কিংবা প্রবলেমটা থাকতেছে কিনা? সেই প্রবলেমটা কিন্তু আর থাকতেছে না। কেন থাকতেছে না? করিমকে কোথায় অ্যাসাইন করে ফেলা হয়েছে? জেড ওয়ান এর মধ্যে অ্যাসাইন করা ফেলা হয়েছে। আমি যদি এখন প্রিন্ট করে দেখাতে চাই সেক্ষেত্রে আলাদা ডিফারেন্ট কেসেস, আমি চাইলে এখানে প্রিন্ট করে দেখাতে পারবো, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, জেড ওয়ান এর মধ্যে জেড ওয়ানটাকে এখন যদি আউটপুট হিসাবে দেখাই তাহলে অ্যাজ ইট ইজ আমার করিমটাও আমাকে দেখাচ্ছে। এখন এই গেল হচ্ছে আমার আনপ্যাকড ডাটা কালেকশন। ঠিক আছে, মানে হচ্ছে যদি কোনো একটা লিস্ট থাকে কিংবা টাপল থাকে, শুধু আমি এতটুকুই দেখাচ্ছি এটা করা সম্ভব, দ্যাট মিনস ইট পারমিট বাই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা পাইথনে সাপোর্ট করে। ঠিক আছে, এটা বোঝানোই আমার টার্গেট ছিল আর কি। এখন এটা এটা এখানে লিস্টের জায়গায় সেট হতে পারতো, ডিকশনারি হতে পারতো। ঠিক আছে, আমরা ক্রমান্বয়ে এগুলো পরে দেখবো, জাস্ট শুধু এটা জেনে রাখি যে এটা এভাবে করা যায়। ওকে, এখন আমরা একটু লাস্ট আরেকটা বিষয় দেখবো। আমরা তো ইন্টিজার নিয়ে গতকালকে কাজ করেছি, স্ট্রিং নিয়ে আজকেও কাজ করেছি, কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে স্ট্রিং এর একটু বিষয় একটু দেখি, কনকেটিনেশন কিংবা স্ট্রিং যুক্ত করার ক্ষেত্রে পাইথন আমাদেরকে অ্যাজ ইট ইজ হচ্ছে সরাসরি স্ট্রিং যুক্ত করা এটাকে সাপোর্ট করে। কিরকম সাপোর্ট করে আমরা একটু কাজ করি। আচ্ছা, বাকিগুলোকে আমি কমেন্ট করে দেই, তাহলে আমাদের আউটপুট গুলা এত বেশি হবে না। বাই দ্য ওয়ে, ওকে, যে প্রসঙ্গে ছিলাম, আমি একটা স্ট্রিংটা আসলে নেওয়ার দরকার নাই। সরাসরি যদি স্ট্রিং অ্যাসাইন করে দিই str1 এর ভিতরে, তাহলে হচ্ছে আমার একটা স্ট্রিং হয়ে গেল। ধরে নিলাম যে হ্যালো ওয়ার্ল্ড, এটা একটা স্ট্রিং নিলাম, দেন হচ্ছে নতুন একটা স্ট্রিং নেই str2 নামে, এবং হচ্ছে str2 এর ভিতরে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড 2 নিলাম। ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড হ্যালো 2 নিলাম, এতটুকুই নিলাম। ওকে, ফাইন। এখন আমি যদি চাই নতুন একটা স্ট্রিং নিব, নতুন একটা স্ট্রিং নেব, এবং নতুন স্ট্রিং এর ভিতরে আমি যদি চাই যে হচ্ছে প্রিভিয়াস স্ট্রিংটাকে str1 প্লাস হচ্ছে str2 এই দুটো একত্রে যোগ করে দিতে পারি। যোগ করে যদি আমি হচ্ছে এটাকে প্রিন্ট করে দেই, এটাকে যদি আমি নিচে প্রিন্ট করে দেখাই প্রিন্ট আকারে, ওকে, str3 কে প্রিন্ট করে দিলাম। এখন যদি আমি আউটপুট দেখতে চাই তাহলে আমাকে কি দেখাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড, তারপরে হচ্ছে কনকেটেড একসাথে যুক্ত করে তারপরে আবার কি দেখাচ্ছে, হ্যালো 2 দেখাচ্ছে, মানে একত্রে একসাথে দেখাচ্ছে। এর মানে হচ্ছে কি, আমরা যদি এই কাজটা সি অথবা সি প্লাস প্লাস অথবা জাভাতে করতে চাইতাম, এটা কিন্তু পারমিট করতো না, এরকম সরাসরি স্ট্রিং যুক্ত করা যায় না। ঠিক আছে, তো সেই স্ট্রিং যুক্ত করার জন্য আমাদের বিভিন্ন মেথড কল করতে হয়, এটা স্ট্রিং কনকেটেশনের জন্য, কিংবা মেথড বিল্ডিং মেথড হোক কিংবা হচ্ছে ইউজার ডিফাইন্ড মেথড হোক কিংবা ফাংশন হোক। মেথড এবং ফাংশন একই কথা, আপনারা অবগত আছেন, তারপরে যদি না জানেন ব্যাপারটা একটু বলে নিই। পাইথন কিংবা হচ্ছে জাভা এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোতে সাধারণত মেথড বলে অভ্যস্ত, কিংবা সি শার্পের ক্ষেত্রে। আর সি অথবা হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সাধারণত হচ্ছে ফাংশন বলে আর কি। ঠিক আছে, মানে একই কথা একই কাজ, হয়তোবা এটার পরিসরের দিক থেকে চিন্তা করে এটাকে হয়তোবা বিভিন্ন নামে ডাকা হয় আর কি। আচ্ছা, যে প্রসঙ্গে ছিলাম, তো সো আমরা হচ্ছে স্ট্রিং এভাবে যুক্ত করতে পারি। ঠিক আছে, এখন এখন প্রশ্ন জাগতে পারে যে স্ট্রিং আমি যুক্ত করলাম, আমার যদি কখনো স্পেসটা প্রয়োজন হয় তাহলে আমি আসলে কি করতে পারি?
আসলে স্পেস যদি প্রয়োজন হয় আমি আসলে স্পেস আমার মতো করে আমি দিতেও পারি, কিংবা হচ্ছে এই যে আমি যদি এখন একটাকে একটা স্পেস দিই এবং হচ্ছে নতুন আর একটা হচ্ছে প্লাস দিয়ে যুক্ত করে যদি হচ্ছে আমি এখানে রান করি, তাহলে দেখেন হ্যালো ওয়ার্ল্ড স্পেস হ্যালো 2। এর মানে এই স্পেসটা কিভাবে আসলো str3 এর ভিতরে? str3 এর ভিতরে আমি যখন দুইটা স্ট্রিং কে কনকেটেন্ট করলাম কিংবা যুক্ত করলাম, তখন হচ্ছে আমি তৃতীয় একটা স্ট্রিং কে এখানে আমি ইন করিয়েছি কিংবা হচ্ছে যুক্ত করেছি। এই স্ট্রিংটা কোনটা? এই যে হোয়াইট স্পেস কিংবা হচ্ছে স্পেস যেটাকে আছে সেটাকে আমি এখানে যুক্ত করেছি। স্পেস আমি নিজে দিয়ে দিয়েছি একটা ডাবল কোটেশনের ভিতরে অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে যদি দিয়ে দেওয়া হয়, তখন এটা স্ট্রিং হিসাবে সে এটাকে আইডেন্টিফাই করবে এবং সেটাকে সে কনকেটেড করবে এবং হচ্ছে str3 এর মধ্যে রাখছে এবং প্রিন্ট হিসাবে যখন str3 কে আমি প্রিন্ট করেছি তখন সেটাকে আমাকে দেখিয়েছে। এইভাবে হচ্ছে আমি স্ট্রিং কে কি করতে পারি? যুক্ত করতে পারি, অ্যাজ ইট ইজ, খুব সহজেই যুক্ত করতে পারি। হ্যাঁ, এখন আমি যদি চাই যে হচ্ছে str3 কে যেরকম যুক্ত করেছি এভাবে যেরকম দেখানো সম্ভব, পাশাপাশি হচ্ছে আমি যদি চাই যে তিনটা স্ট্রিং কে মানে আমি আলাদা আলাদা ভাবে দেখাবো, যে হচ্ছে আমার প্রিন্ট মেথডের ভিতরে যে str1 str2 str3, ঠিক আছে, এটাও পসিবল। কিভাবে? আমি জাস্ট শুধুমাত্র এই যে প্রিন্ট মেথডের ভিতরে কিংবা আউটপুট মেথডের ভিতরে জাস্ট আমি কমা কমা দিয়ে যখন রান করে দিব, তখন কিন্তু আমাকে দেখাচ্ছে প্রথম স্ট্রিংটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, যার আউটপুট হচ্ছে এতটুকু, আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেন তার পরবর্তী str2 এর জন্য হচ্ছে হ্যালো 2, তারপরে দেখাচ্ছে হ্যালো 2। ঠিক আছে, এখানে কিন্তু স্পেস আছে। কেন এই জন্য স্পেস আছে? আমি হচ্ছে একটা স্ট্রিং থেকে আরেকটা স্ট্রিং কে আমি কমা সেপারেট করে দিয়েছি, তো সেই জন্য ওখানে সে হচ্ছে এটাকে একটা স্পেস ডিফাইন করে নেয় বাই ডিফল্ট। ঠিক আছে, তাহলে str2 জন্য আউটপুট হচ্ছে হ্যালো 2, দেন কমা str3 জন্য কোনটা? দুইটার যে কম্বিনেশন করে নতুন একটা স্ট্রিং হয়েছে হ্যালো ওয়ার্ল্ড হ্যালো 2, সেই জিনিসটা আমাকে এখানে দেখাচ্ছে। ক্লিয়ার? সো এইভাবে হচ্ছে আমি স্ট্রিং আমার মতো করে আমি হচ্ছে দেখাতে পারি। এখন কথা হচ্ছে যেটা, আমি তো এটা স্যার স্ট্রিং আউটপুটটা কি হিসাবে আবার একটু দেখা যাবে? জি জি, সরি 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 সরি, আবার বলো। স্যার, আউটপুটটা কি আবার একটু দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, কেন দেখা যাবে না? আমি একটা কাজ করি, তোমার এখানে ক্লিয়ার করে দিই। এই যে স্যার ঠিক আছে, আউটপুটটা কি এখন দেখা যাচ্ছে? জি স্যার, আমি দেখা কি যাচ্ছে। এখন কি আমি আবার একটু বর্ণনা করব, তাহলে মনে সহজ হয়ে যাবে। হ্যাঁ, এই যে এই যে প্রথমে এই প্রিন্টটাকে আমি ক্লোজ করে দিই, ঠিক আছে, তাহলে মনে হয় তোমাদের জন্য আরো একটু বেশি সহজ হতে পারে। আমি কমেন্ট করার যে প্রসিডিউর, এটা একটু মনে রাখিয়েন আপনারা। যারা পাইথনে কাজ করেন হয়তো অলরেডি জানেন যে হ্যাশ দিয়ে আমি সিঙ্গেল লাইন কমেন্ট করতে পারি, ঠিক আছে। আর মাল্টি লাইন কমেন্টের জন্য আমি একটু পরেই ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে কমেন্ট করে দিলাম এবং হচ্ছে সিএলএস দিয়ে আমি হচ্ছে আউটপুটটাকে শুধু একটা, সরি না, এটাকে শুধুমাত্র একটা জায়গায় সিএলএসটাই রাখবো। সিএলএস দিই, মানে সিএলএস মিনস হচ্ছে ক্লিয়ার আর কি। হ্যাঁ, আমি আউটপুটটা আবার দেখাই। এই যে এখন শুধু একটা আউটপুট আছে, তো এটা দেখতে সহজ হবে আর কি। যে যে প্রসঙ্গটাতে ছিলাম, এই যে প্রথম এসটিআর, এই এসটিআর আউটপুট হচ্ছে এইটার আউটপুট হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, str1 এর আউটপুট এই যে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। তারপরের যে আউটপুটটা str2, str2 তে কি আছে? হ্যালো 2 আছে। তাহলে আমাকে আসছে হ্যালো 2, এই যে str2 হ্যালো 2 আসছে। তারপরে আউটপুট কি আসছে? str3, str3 এর আউটপুট তাহলে কি আসবে দেখেন, str3 টা হচ্ছে str1 প্লাস হচ্ছে তৃতীয় নামে একটা স্পেস, এটা নিজে একটা স্ট্রিং, তারপরে আবার হচ্ছে str2 মানে হ্যালো 2, তাহলে এর মানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড স্পেস হ্যালো 2। এই যে হ্যালো ওয়ার্ল্ড হ্যালো 2, এই যে তৃতীয় এটার আউটপুট হচ্ছে এটা। আমরা যদি চাইতাম তাহলে এটাকে আলাদা আলাদা ভাবে দেখাতে পারতাম, বাট আমরা হচ্ছে একসাথে দেখিয়েছি, যে একসাথেও সাপোর্ট করে আর কি প্রিন্ট ফাংশন, সেভাবেও দেখানো যায়। ক্লিয়ার? জসিম, আপনি কি বুঝতে পারছেন?
জি স্যার ক্লিয়ার, কিন্তু স্যার একটা কোশ্চেন ছিল স্যার। প্লিজ প্লিজ স্যার বলেন। স্ট্রিং থ্রিতে আমরা যখন স্ট্রিং ওয়ান প্লাস স্ট্রিং টু নিছি, মাঝখানে আমরা স্পেসের জন্য একটা আমরা কোটেশন দিয়ে নিছি, কিন্তু হ্যাঁ যখন আমরা লাস্টে প্রিন্ট স্ট্রিং ওয়ান টু এবং থ্রি দিলাম, ওইখানে কোনো কোটেশন ছাড়া আমরা শুধু কমা দিয়ে, বাট আমাদের তো স্পেস অটোমেটিক্যালি নিচ্ছে। হ্যাঁ, কারণ কি এখানে str1 এটা হচ্ছে একটা ভেরিয়েবল কল হয়েছে, এটা একটা ভেরিয়েবল হিসাবে আসছে, এই ভেরিয়েবলের ভিতরে যা আছে তা দেখিয়েছে, এই ভেরিয়েবল শেষ, আমি যখন কমা সেপারেট দিছি নতুন একটা ভেরিয়েবলকে কল করছি, এর মাঝে দুইটা ভেরিয়েবলকে আলাদা আইডেন্টিফাই করে সে নিজে অটোমেটিক্যালি স্পেস দিয়েছে, ঠিক আছে? কিন্তু তার জন্য সেটাকে কি করার প্রয়োজন হয় নাই, সেজন্য স্পেস দেওয়ার প্রয়োজন হয় নাই। বাট str3 যখন নিছি তখন কিন্তু আমি হচ্ছে সরাসরি ভেরিয়েবল দুইটাকে কনকেটেন্ট করছি, যুক্ত করেছি। সেই জন্য যদি আমি ভেরিয়েবলকে সরাসরি যুক্ত করি, এভাবে সরাসরি প্লাস চিহ্ন দিয়ে যুক্ত করতে চাই, তখন আমাকে কি করতে হবে, যদি স্পেসটা দেখানোর জন্য আমাকে অবশ্যই নিজে ম্যানুয়াল স্পেসটা দিয়ে দিতে হবে। আদারওয়াইজ এই যে দেখেন এখন যদি রান করি প্রোগ্রামটা, তাহলে ওই স্পেসটা থাকবে না, ঠিক আছে? লাস্ট হ্যালো, হ্যালো টু, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো টু, এই যে হ্যালোর ভিতরে কিন্তু এটা আছে কেন, এটা তো অলরেডি স্ট্রিংটাকে আপনি একটা এইভাবে চিন্তা করতে পারেন, এটা একটা এর মতো করে চিন্তা করতে পারেন, যদি সি প্লাস প্লাস এর কনসেপ্টে চিন্তা করেন যে এটা হচ্ছে এমন এক ধরনের একটা ক্যারেক্টার টাইপের এরে, যার মধ্য দিয়ে 0 নম্বর লোকেশনে এইচ আছে, 1 নম্বর লোকেশনে ই আছে, 2 নম্বর লোকেশনে এল আছে, 3 নম্বর লোকেশনে এল আছে, 4 নম্বর লোকেশনে 0 আছে, 5 নম্বর লোকেশনে ব্ল্যাঙ্ক স্পেস আছে মানে হোয়াইট স্পেস আছে, 6 নম্বর লোকেশনে ডাব্লিউ, সাথে উ, আর, এল, ডি এভাবে আছে ব্যাপারটা, হ্যাঁ? তো সুতরাং সেই জন্য যখন আমি দুইটা স্ট্রিং কে কনকেটেন্ট করি, তখন দুইটা স্ট্রিং মিলে নতুন একটা স্ট্রিং তৈরি হয়, ওইটা নতুন একটা এরে তৈরি হয়, নতুন এরেটাও হচ্ছে ওইরকম স্পেস নিয়ে তৈরি হয়, তখন আমাকে ম্যানুয়ালি যদি না দেই, সে নিজে অটোমেটিক্যালি দেওয়ার কোনো বিল্ডিং সেভাবে নেয় না, ঠিক আছে? এই জন্য আমাদেরকে দিয়ে দিতে হয়। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ওকে, ফাইন। ওকে, আমরা এখন এই কাজগুলো আমরা এভাবে করেছি, এখন একটু দেখি যে আমরা কি চাইলে যে কোনো কিছু সংখ্যাকে আমরা নতুন একটা ভেরিয়েবল নেই, নাম দিলাম মনে করেন যে ভ্যালু, নাম একটা ভেরিয়েবলের নামে নিলাম ভ্যালু, হ্যাঁ, ভ্যালু ইকুয়াল মনে করে নিলাম 10, ঠিক আছে? এখন আমি যদি চাই নতুন str4 নামে একটা ভেরিয়েবল নিব, যার মধ্যে str3 প্লাস হচ্ছে ভ্যালুকে যুক্ত করব, এটা কি করা যাবে? আসলে এই জিনিসটাকে সে পারমিট করে না। কেন করে না? কারণ একটা স্ট্রিং আছে, একটা নাম্বার আছে। রাইট, এর মানে হচ্ছে একটা হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল আর একটা হচ্ছে স্ট্রিং টাইপের ভেরিয়েবল, দুই ধরনের ভেরিয়েবলকে আমাকে টাইপ কাস্টিং করে আসতে হবে, অন্যথায় আমাকে হচ্ছে দুই ধরনের ভেরিয়েবল এট এ টাইম কাজ করতে পারবে না। ক্লিয়ার? তো সো আমি যদি এখন মানে প্রিন্ট str4 দেখাই, আমাকে একটা এরর দেখাবে, এই যে, ঠিক আছে? কেন বলতেছে str4 ইকুয়াল টু str3 প্লাস ভ্যালু ক্যান অনলি কনক্যাট স্ট্রিং, তাই না? শুধু স্ট্রিং কে কনক্যাটেট করা সম্ভব, ভ্যালুকে করা স্ট্রিং। সম্ভব না। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি যদি ব্যাপারটাকে এটা এরকম করি str, ঠিক আছে, তারপরে যদি আমি হচ্ছে এভাবে দিয়ে দিই, এভাবেও হতে পারে, অনেকগুলো মাধ্যম হতে পারে। এখন আশা করি হয়তোবা সেই সমস্যাটা সমাধান হয়ে গিয়েছে। এর মানে হচ্ছে আমাকে এই যে অ্যাজ ইট ইজ str যে ভ্যালু যেটা আছে, হ্যাঁ, str3 এর মধ্যে যেটা ছিল প্লাস ভ্যালুটাকে একত্র করে স্ট্রিং হিসেবে মার্জ করে লাস্টে আমাকে দেখাচ্ছে। হ্যাঁ, হ্যালো 2 এর পরে 10 একসাথে দেখাচ্ছে, তো এই জন্য 210 মনে হচ্ছে, বাস্তবে কিন্তু সেটা না। আচ্ছা, এটা আমি একটু এটা একটু কেটে দেই, তাহলে আর এই সমস্যাটা থাকবে না। ওকে, ঠিক আছে, এখন কি দেখাচ্ছে, হ্যালো 10, তাই না? ওকে, এর মানে হচ্ছে এইটাকে স্ট্রিং এ যেরকম কনভার্ট করে নিলাম, এটাকে বলা হয় এক্সপ্লিসিট টাইপ কাস্টিং।
দুই ধরনের টাইপ কাস্টিং হতে পারে, ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট। ঠিক আছে, এখন আমরা যে ভেরিয়েবল পাইথনে, জসিম আপনি আপনি একটু বলেন, আমরা সি অথবা সি প্লাস প্লাস কিংবা হচ্ছে জাভাতে যখন প্রোগ্রামিং করে আসছি, তখন আমাদের কি করতে হতো? কোনো একটা ভেরিয়েবল যখন আমরা অ্যাসাইন করতাম কিংবা ডিক্লেয়ার করতাম, আগে ডিক্লেয়ার করতে হতো, তারপরে হচ্ছে ওখানে অ্যাসাইন করতে পারতাম। প্রথমে কিন্তু অ্যাসাইন করতে পারতাম না। মনে করেন যদি ব্যাপারটা এমন হতো, একটু আমি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা সিনট্যাক্সে লিখি, ইন্ট এ বলতাম, তারপরে হচ্ছে এ ইকুয়াল টু, আমি কি করতাম, এ ইকুয়াল টু হচ্ছে হয়তোবা কোনো একটা ভেরিয়েবল রাখতাম, যেহেতু ইন্টিজার টাইপের আমি ইন্টিজার রাখতে পারতাম, তাই না? মানে আগে ডিক্লেয়ার করতে হতো, ডাটা টাইপ বলে দিতে হতো, তারপর ডাটা টাইপের মধ্যে ওই টাইপের ডাটা আমি রাখতে পারতাম। এবং যদি ফ্লোটিং টাইপের রাখতে চাইতাম, তো ফ্লোয়েট বি, তারপরে হচ্ছে সরাসরি হয়তো বি ইকুয়াল টু 20.5 এরকম রাখতে পারতাম, তাই না? জি কিন্তু স্যার। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আমাদের সেটা বলতে হচ্ছে না। কেন বলতে হচ্ছে না? আমি সরাসরি ডেটা রেখে দিব এবং ডাটার উপরে ভিত্তি করে সে টাইপটা নির্ধারণ করে নিবে। ডেটাতে যদি আমি ফ্লোটিং পয়েন্ট ডাটা রাখি, তাহলে সে অটোমেটিক্যালি ফ্লোটিং পয়েন্ট বা ফ্র্যাকশনাল ভেরিয়েবল হিসেবে সে ডিফাইন করে নিবে। আর যদি আমি হচ্ছে ডাটার মধ্যে আমি হচ্ছে ইন্টিজার রাখি, ইন্টিজার নির্ধারণ করবে, ডাটার মধ্যে স্ট্রিং রাখি, স্ট্রিং নির্ধারণ করবে। এইটাকে বলা হয় ইমপ্লিসিট। ঠিক আছে, মানে আমি সরাসরি ভেরিয়েবল ইউজ করব এবং ইউজের করসপন্ডিং এ নির্ধারণ হয়ে যাবে এটা কোন টাইপের ভেরিয়েবল। ঠিক আছে, এটা হচ্ছে কি ইমপ্লিসিট। আর এক্সপ্লিসিট কোনগুলা? সি, জাভা, সি প্লাস প্লাস, এগুলো হচ্ছে এক্সপ্লিসিট। আমাকে আগে বলে দিতে হবে, তারপর আমি রাখতে পারবো, আদারওয়াইজ আমি রাখতে পারবো না। ঠিক আছে, এগুলো খুব বেসিক কথা। এগুলো আসলে বলতেছি যারা কিনা হচ্ছে প্রোগ্রামিং সম্পর্কে খুব ভালো ধারণা আছে, তাদের বিরক্ত হওয়ার মতো একটা রিজনও আছে, কিন্তু আসলে আমাকে তো সামগ্রিক দিক থেকে চিন্তা করে আগাতে হচ্ছে, সেজন্য হচ্ছে সেভাবেই বলতেছি আর কি। আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা হচ্ছে ডিফারেন্ট টাইপের ভেরিয়েবলকে আমরা যখন কানেক্ট করতে চাচ্ছিলাম, তখন কিন্তু হচ্ছে আমাদেরকে ইরর দেখাচ্ছিল, কিন্তু সেম টাইপের যখন ভেরিয়েবলকে আমরা কানেক্ট করব কিংবা যুক্ত করব প্লাস চিহ্ন দিয়ে, তখন কিন্তু অটোমেটিক্যালি সেটা হচ্ছে কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তখন কোনো ধরনের প্রবলেম নাই। আচ্ছা, এই জিনিসটা আমি কেটে দিচ্ছি, এটা আসলে এক্সপ্লিসিট দেখানোর জন্য আসলে আমি বুঝিয়েছিলাম। আপাতত আসলে এটা আমার লাগতেছে না, আমি পুরোটাকেই কমেন্টিং করে দিচ্ছি। ওকে, এখন আসি, এই গেল হচ্ছে আমাদের ভেরিয়েবল রিলেটেড কথাবার্তা। ভেরিয়েবল রিলেটেড কথাবার্তা বলতে গেলে আমি আরেকটা জিনিস বলতে হয়, সেটা হচ্ছে কমপ্লেক্স টাইপ ভেরিয়েবলের কথা। হ্যাঁ, আমরা জানি স্যার একটা ইন্টিজার এবং, করা যাবে স্যার? সরি সরি, একটা কোশ্চেন করা যাবে স্যার? শিওর শিওর, বলেন। স্যার কোশ্চেনটা আউটসাইড দ্য বক্স, যে আমি যখন একটা কম্পাইলার ডিজাইন করব, যেমন আমি তো এখানে আমি a ইকুয়ালস টু যদি 10 নেই, b ইকুয়ালস টু যদি 20.5 বা সামথিং নেই, আমি যখন প্রিন্ট দিয়ে টাইপ দিতেছি, যখন এ বা বি বা সি, তখন কিন্তু অটোমেটিক্যালি চলে আসতেছে যে আমি কোন টাইপের নিছি, ইন্টিজার নিছি না ফ্লোট নিছি না কি নিছি। হুম কিন্তু স্যার আমি যখন কম্পাইলার ডিজাইন করব, যেমন আমি সি তে যখন হুম করতেছি, তখন কিন্তু ওটা আমার আগে আপনি যেটা একটু আগে মেনশন করলেন এরকম, কিন্তু আমি তো অন্য কোনো কিছু একটা ডিজাইন করতে চাই, তখন স্যার কিভাবে করা পসিবল? অন্য কিছু ডিজাইন বলতে যেমন? যেমন স্যার একটা ল্যাঙ্গুয়েজের মতো করে আমি যদি কম্পাইলার ডিজাইন করি, যেমন আছে তো সি, সি প্লাস প্লাস, পাইথন আচ্ছা আচ্ছা বা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই বিষয়টা মনে হয় জসিম আমরা অন্য সময় ডিটেলস আলোচনা করব। আমি জাস্ট আপনাকে একটু হিন্টস দিচ্ছি ব্যাপারটা নিয়ে। ধরে নেন আপনি যখন কম্পাইলারকে ডিজাইন করবেন, আপনার অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ ডেভেলপার যখন হবেন, আপনি আপনার ল্যাঙ্গুয়েজ যখন ডেভেলপ করবেন, তখন ওখানকার কিছু সিনট্যাক্স ওখানকার যে রুলস এন্ড রেগুলেশন গুলো আপনি যেভাবে ডিফাইন করবেন, সে অনুসারে কিন্তু আপনার কম্পাইলারকে সেভাবে ইনস্ট্রাকশন দিয়ে বিট লেভেলে, মেশিন লেভেলে সেভাবে বোঝাতে হবে। এবং আপনি যখন when you will be the you will get a success, that time your compiler will work স্মুথ এন্ড ফাইন। আদারওয়াইজ আপনার কম্পাইলার কিন্তু সেভাবে কাজ করবে না। এখন এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে যখন ডেভেলপ করা হয়েছে, তখন হচ্ছে ইমপ্লিসিট টাইপিং, টাইপ কাস্টিং কিংবা ইমপ্লিসিট ভেরিয়েবলের বিষয়গুলোকে মাথায় রাখা
রাখা হয়েছে এবং সেই অনুসারেই কিন্তু সেটাকে ডিজাইন করা হয়েছে। এখন আমরা যখন এটাকে কোনো ভ্যালু ডিফাইন করি, ভ্যালুর উপর ভিত্তি করে সে টাইপটাও নির্ধারণ হয়ে যেতে পারে। ঠিক আছে? তো সুতরাং এই হচ্ছে বিষয় আরকি। তো সুতরাং আমরা এই বিষয়টা নিয়ে ডিটেইলস পরে যখন কখনো আপনার সাথে যখন আলোচনা হবে তখন আপনি আমাকে আলাদাভাবে করেন। ঠিক আছে? এটা খুব ভালো যে হচ্ছে এটা শিখার পাশাপাশি বিভিন্ন ধরনের আ প্রশ্ন আপনার মনের মধ্যে আসছে। আর মানে ইউ আর অন দ্য ট্র্যাক, ইউ আর অন দ্য কোর্স। দ্যাটস ভেরি ফ্যান্টাস্টিক। ওকে, যে প্রসঙ্গে ছিলাম আমরা হচ্ছে মনে হয় কোন একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে আচ্ছা আমরা এখন দেখব যে ভেরিয়েবল রিলেটেড গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবল রিলেটেড একটা বিষয় আমার মনে হয় বলা উচিত। আর এটা হচ্ছে নাম্বার সিস্টেমের মধ্যে যদি থাকি মানে ভেরিয়েবলের মধ্যে সেই হচ্ছে কমপ্লেক্স টাইপ বলাটা আমার মনে হয় জরুরি। কমপ্লেক্স টাইপ মিন্স হচ্ছে কি যেমন কোনো একটা ভেরিয়েবলের মধ্যে আপনি যেরকম ফ্র্যাকশনাল রাখতে পারেন, আপনি যেরকম ইন্টিজার রাখতে পারেন, ওরকমও তো কখনো কখনো প্রয়োজন হয় যে হচ্ছে আপনার ইমেজেরই সংখ্যা মানে কমপ্লেক্স নাম্বার। আমরা জানি কমপ্লেক্স নাম্বারের কি হয় দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে তার কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে একটা পার্ট থাকে হচ্ছে রিয়েল নাম্বার আর একটা পার্ট থাকে হচ্ছে ইমেজিনারি নাম্বার, রাইট? আমরা হচ্ছে ইন্টারের কিংবা এইচএসসি মানে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে হোক কিংবা হচ্ছে অনেক জায়গাতে আমরা এই ধরনের বিষয় দেখে থাকি। ঠিক আছে? এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি যখন যদি কোনো ক্যালকুলেশন করার ক্ষেত্রে কখনো কখনো ক্যালকুলেটরে যদি সেটা ন্যাচারাল ডিসপ্লে হয় তখন দেখবেন কমপ্লেক্স নাম্বারের পজিটিভ পার্ট এবং নেগেটিভ পার্ট আসতে পারে। তো এখানে আমরা এটার ক্ষেত্রেও কিন্তু আমরা এরকম করতে পারি। যেমন একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল 1 ইকুয়াল টু হচ্ছে মনে করেন ধরে নিলাম যে 3 প্লাস হচ্ছে মনে করেন 5j। ঠিক আছে? J4 হচ্ছে ইমাজিনারি পার্ট আর যেটার যে পার্টের মধ্যে কোনো ধরনের আপনি কোনো সংখ্যা যদি না থাকে সেটাকে ধরে নেওয়া হয় রিয়েল পার্ট আর কি। হ্যাঁ, এইভাবে হচ্ছে আমরা সাধারণত কি করতে পারি ভেরিয়েবল 2 হিসাবে যদি আমি অন্য একটা নাম্বার নেই এবং প্রিন্ট হিসাবে যদি হচ্ছে আমি দুইটা সংখ্যাকে যোগ করি এবং যোগ করে যদি আউটপুট দেখতে চাই অ্যাজ ইট ইজ দুইটা সংখ্যাকে আমরা যোগ করা যেভাবে পসিবল হয় 3 এবং 5 দুইটা যোগ করলে কি হয় 8 এবং হচ্ছে 5 এবং 5 10j দ্যাট মিন্স হচ্ছে দিস ইজ ইমাজিনারি পার্ট। এবং এইভাবেও হচ্ছে আমরা কি করতে পারি ইমাজিনারি পার্ট নিয়ে কিংবা হচ্ছে কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে? এবং এটা ডিলিট এই যে একই জিনিসটাকে যখন আপনি হচ্ছে সিতে অথবা সি প্লাস প্লাসে করতে যেতেন আপনারা কিন্তু অনেক কাঠ কয়লা পোহাতে হতো এবং এটার জন্য আলাদা ফাংশন ডিফাইন করতে হতো অথবা জে কে বোঝানোর জন্য আলাদাভাবে জে কে প্রিন্ট করে দিতে হতো। এখানে এই ক্ষেত্রে এই বিষয়গুলো অনেক সহজ। আসলে সত্যিকার অর্থে পাইথনটা যে কত বিল্ড-ইন মেথড এবং কত প্যাকেজ কত হচ্ছে মানে আমি বুঝাতে পারবো না কি আপনারা অনেক মজার মজার বিষয় আছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আর কি। হ্যাঁ, আচ্ছা আমি এখন আসেন এই ভেরিয়েবল রিলেটেড আমরা অনেক কিছু শিখলাম কিংবা জানলাম। এখন জানি ভেরিয়েবলের একটা স্কোপ আছে। কিরকম স্কোপ? এই যে var1 নামে যে ভেরিয়েবলটা নিলাম 3 প্লাস 5j এই ভেরিয়েবলটা আমি আমার প্রোগ্রামের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। কেন ব্যবহার করতে পারবো? এটা হচ্ছে একটা গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবলটা যদি আসলে আমি কিভাবে বুঝবো কোনটা হোয়াট ইজ গ্লোবাল ভেরিয়েবল হোয়াট ইজ লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল লোকাল ভেরিয়েবল এটা বোঝার সবচেয়ে ভালো মাধ্যম কিংবা উপায় হচ্ছে যদি কোনো ভেরিয়েবল কোনো ফাংশন অথবা কোনো ব্লক অফ স্টেটমেন্টের ভিতরে শুধুমাত্র ডিফাইন করা হয় এবং ওখানেই ব্যবহার করা হয় এবং লিমিটটা যদি ওখানেই থাকে সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। যেমন কোনো একটা ফাংশন নিলাম এবং ফাংশনের ভিতরেই যদি কোনো একটা ভেরিয়েবল নিলাম এবং ভেরিয়েবলটা শুধুমাত্র ভেরিয়েবলের স্কোপটা মানে দ্যাট মিনস ভেরিয়েবলটাকে ব্যবহার করার যে লিমিটেশনটা শুধুমাত্র এই এই ফাংশনের মধ্যে সীমাবদ্ধ থাকে তখন এটাকে বলা হয় লোকাল ভেরিয়েবল। আর গ্লোবাল ভেরিয়েবল কোনটা? যে ভেরিয়েবলকে আমরা হচ্ছে
পুরো প্রোগ্রাম জুড়ে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের গ্লোবাল ভেরিয়েবল। ঠিক আছে? যেমন ভেরিয়েবল var1 নামে যে ভেরিয়েবলটা আছে, আমি চাইলে আমি 20 লাইন পরে যদি কোড লিখতে লিখতে ওখানে গিয়ে যদি ব্যবহার করতে চাই, সেখানেও ব্যবহার করতে পারবো। আমি আরো 5,000 লাইন কোড করার পরেও যদি ওখানে গিয়ে কোনো একটা মেথডের ভিতরে যদি ব্যবহার করতে চাই, ওখানেও ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে কেন পারবো? কারণ কি দিস ইজ global variable. That's why it has a global scope. I can use the variable all over my program. আমার প্রোগ্রামের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন একটু দেখা দরকার না, আমি যে বলতেছিলাম যে হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল শুধুমাত্র ফাংশনের ভিতরে এই হচ্ছে সীমাবদ্ধ, ফাংশনের বাহিরে ব্যবহার করা যায় না। তাহলে চলেন আমরা একটু কাজ করি, আমরা এই জিনিসটা একটু দেখি যে আসলে সত্যিকার অর্থে এটা তাই কিনা। ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি করব, আমরা একটা হচ্ছে এর মাঝখানে অনেকের হয়তো ফাংশনটা আমি খুব ছোট আকারে দেখাবো। ফাংশনটা গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবল বলতে গেলে আমাকে একটু করে ফাংশনটা দেখাতেই হচ্ছে। অনেকে হয়তো ফাংশনটা শুনে নামটা কঠিন মনে হচ্ছে। এখানে পাইথনে ফাংশনের কনসেপ্টটা খুবই সহজ এবং খুবই সাবলীল ভাবে উপস্থাপন করা হবে, কোনো সমস্যা নেই, আপনারা খুব সহজে বুঝতে পারবেন। যে কোনো একটা ফাংশন লিখার আগে একটা কিওয়ার্ড ব্যবহার করতে হয়। এই কিওয়ার্ডটা হচ্ছে ডিফাইন অথবা ডেফ, এটা সংক্ষেপে বলা হয় ডেফ। এইটা কিওয়ার্ড ব্যবহার করতে হয়। ঠিক আছে? এবং ফাংশন, একটা ফাংশনের নাম নিলাম, আমি ফাংশনের নামই দিলাম মাই ফাংশন, মানে ফাংশন নেম। ফাংশনের নামই দিলাম কি? ফাংশন নেম। এখন আর্গুমেন্ট হিসাবে আমি কোনো কিছু রাখবো কি রাখবো না, ইট ডিপেন্ডস অন মি as a programmer. I will take the decision in my function have any kind of argument or not. যদি আমার প্রয়োজন হয় আমি নিব, না হলে নিব না। আমি প্রথমে ধরে নিলাম আমার এই ফাংশনের মধ্যে কোনো ধরনের আর্গুমেন্ট থাকবে না। ঠিক আছে? এখন এই ফাংশনের ভিতরে আমি হচ্ছে একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবলটার নাম হবে মনে করেন str1, এবং str1 এর ভিতরে আমি হচ্ছে এটা লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড। এখন আমি হচ্ছে এই ফাংশনের ভিতরে আমি প্রিন্ট করব str1 কে। ঠিক আছে? প্রিন্ট করব এবং ফাংশনের কাজ আমার শেষ। ঠিক আছে? এতটুকুই আমার ফাংশন, আমি আর কিছুই করি না। এই ফাংশনকে আমি যেখানে কল করব সে আমাকে শুধুমাত্র আউটপুট দিবে কি হ্যালো ওয়ার্ল্ড, আর কিছু কিন্তু দিবে না। ঠিক আছে? এখন একটু মজার বিষয়টা বলে নেই, যারা কিনা মানে পাইথনে একদম নতুন ওদের জন্য, যে পাইথনে কিন্তু ইন্ডেন্টেশন যেটা আছে মানে হোয়াইট স্পেসিং, যে হচ্ছে ইন্ডেন্টেশনটাই কিন্তু হচ্ছে বন্ধনীর মতো কাজ করে। আমরা সি অথবা সি প্লাস প্লাস অথবা জাভাতে কি হতো, যে কোনো একটা ফাংশন লেখার পর দ্বিতীয় বন্ধনীর মধ্যে ফাংশনের ডেসক্রিপশন দিতে হতো, কিংবা দ্বিতীয় বন্ধনীর মধ্যে কিংবা কার্লি বেসিসের ভিতরে হচ্ছে আমাদের ফাংশনের বর্ণনাটা রাখতে হতো। এখানে যেহেতু এরকম মানে কার্লি বেসিস ইউজ করাটা নট ম্যান্ডেটরি কিংবা দরকার নাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের তাহলে কিভাবে এই 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 কার্লি বেসিসের বিষয়গুলো কিভাবে মেনটেন করে, এই যে ইন্ডেন্টেশন যেটা আছে, এই যে দেখেন ডেফের এই যে বাহিরে এসে যদি আমি কোনো কিছু করতাম, তখন কিন্তু হচ্ছে এই ইন্ডেন্টেশনটা, এখন আমি এটাকে কল করব, ধরে নেন আমি এটাকে কল করব, এখন কিন্তু এটা কল হয়ে যাবে। আমি যদি ভিতরে রাখতাম তাহলে কিন্তু রিকার্সিভ হয়ে যেত, মানে ফাংশনটা নিজে নিজেকে কল করাটাই তো রিকার্সিভ ফাংশন, তাই না? তো সেটা আমি করব না। তাহলে এখন যদি আমি এটাকে রান করি, আমার আউটপুট হিসাবে কি আসবে? আউটপুট হিসাবে আসবে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে? এখন ওকে, হ্যালো ওয়ার্ল্ড আসলো। আসলে আমার এইটা দেখানোর আমার কোনো টার্গেট ছিল না, আমার টার্গেট হচ্ছে অন্যটা। আমি সিএলএস দেই। ওকে, এটা টার্গেট আমার, এটা না। আমি যদি এখন এই প্রোগ্রামে এই ফাংশনের বাহিরে এসে এই str কে ব্যবহার করতে চাই, আমি যদি প্রিন্ট str1 দেই, তাহলে আমাকে কি দেখায় দেখি। আমি কিছুক্ষণ আগে বলে আসছি যে হচ্ছে কোনো একটা লোকাল ভেরিয়েবল, সে তার স্কোপ শুধুমাত্র ওই ফাংশনের মধ্যে সীমাবদ্ধ, ফাংশনের বাহিরে তাকে কি করা যায় না, ব্যবহার করা যায় না। তাহলে আমি যদি আমি কিছুক্ষণ আগে বলেছি যে হচ্ছে এই ফাংশনের স্কোপটা এতটুকুর ভিতরে, এই 2 লাইনের মধ্যে।
এই 2 লাইনের বাহিরে এসে আমি যদি এই ফাংশনের কোনো কিছুকে অ্যাক্সেস করতে চাই, দ্যাট মিন্স হচ্ছে ফাংশনের কোনো ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে চাই, আমাকে ইরর দেওয়ার কথা। দেখি আমি str1 কে যদি আমি এখানে ব্যবহার করতে চাই, তাহলে আসলে আমাকে ইরর দেয় কিনা। ঠিক আছে? str1 কে সে চিনারই কথা না। একটু লক্ষ্য করে দেখেন, আমি যখন একটা রান করব, আমাকে বলতে যাচ্ছে প্রিন্ট str1। ঠিক আছে? এই জায়গাতে কি করছে? নট ডিফাইন্ড। ডিড ইউ মিন str? আমাকে বলতে চাচ্ছে str1 টাকে সে যেহেতু চিনতেই পারতেছে না, কারণ কি এখানে তার স্কোপ নাই, সেজন্য সেটাকে চিনতে পারতেছে না। দেখেন ওখানকার জন্য এটা কিন্তু অ্যাজ ইট ইজ সব ঠিকঠাক আছে, বাট এখানকার জন্য এটা না। এটাকে তাহলে যদি আমরা একটু অন্যভাবে স্পেসিফাই করি, লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলের ব্যাপারটা আমরা এভাবে স্পেসিফাই করতে পারি। ধরে নিলাম যে হচ্ছে রামপুরা থানার একজন ওসি, তার একটা সার্কেল আছে, তার ভৌগোলিক সীমারেখা আছে, জিওগ্রাফিক্যাল এরিয়া আছে, ওই এরিয়ার পর্যন্তই হচ্ছে সেই এলাকার জন্য হচ্ছে হচ্ছে সে ওসি হিসাবে থাকবে। সে যখন ঢাকার বাহিরে কোন একটা জেলা, ধরে নিলাম কিশোরগঞ্জ গেল, কিশোরগঞ্জের কটিয়াদি কোন একটা উপজেলা যদি থাকে, কিংবা ভৈরব একটা উপজেলা থাকে, সে উপজেলা যদি সে যায়, ওখানকার সে যদি বলে ওখানকার থানাতে গিয়ে এই ধরনের পাওয়ার এক্সারসাইজ করতে চায়, রামপুরা থানার ওসি ভৌগোলিক এলাকার মধ্যে যেটা পারবে, সে কিন্তু ওখানে গেলে এটা পারবে না, তাই না? সে ওখানকার জন্য একজন সাধারণ নাগরিক হিসাবেই থাকবে। তো ওরকম ভাবে মানে সে হচ্ছে এখানকার জন্য সে হচ্ছে অফিসিয়াল একজন ওসি হিসাবে তার কর্মকর্তার পরিচয় আছে। ওখানে গেলে সে হচ্ছে তার পাওয়ার এক্সারসাইজ করার কোনো সুযোগ আছে, সেরকম কোনো সুযোগ নাই। ঠিক আছে? তো এখন এখন যদি আমি চাই যে হচ্ছে না, আমি এটাকে গ্লোবাল হিসাবে দেখতে চাই, একটু লক্ষ্য করে দেখেন, গ্লোবাল যদি আমি কিছু নাও বলি, str2 নামে একটা ভেরিয়েবল নিলাম, 2 এর ভিতরে হচ্ছে আমি একটা ভ্যালু রাখলাম, ধরে নিলাম যে ভ্যালুটা রাখলাম স্ট্রিং গ্লোবাল, গ্লোবাল নামে একটা ভেরিয়েবল রাখলাম। এখন যদি আমি হচ্ছে এটাকে না করি, শুধুমাত্র যে str2 কে যদি আমি কল করি, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম নাই, আউটপুট আমাকে দেখাবে। এখানে ফাংশন নেমে কলের জন্য একবার দেখাবে হ্যালো ওয়ার্ল্ড, আরেকবার দেখাবে str2 এর জন্য স্ট্রিং গ্লোবাল। ঠিক আছে? এই দুইটা আউটপুট আমাকে দেখাবে। একটু লক্ষ্য করে দেখেন, হ্যালো ওয়ার্ল্ড দেখাইছে এই ফাংশনটাকে আমি কল করেছি সেই জন্য, আর প্রিন্ট ফাংশনের মধ্যে আমি str2 কে কল করেছি, এটার আউটপুট হিসেবে স্ট্রিং গ্লোবাল, সেই জন্য এটা দেখিয়েছে। তাহলে আমরা এটাকে যদি আমি ক্লোজ করে দেই, এখন আপনাদের কাছে প্রশ্ন জাগা উচিত, সরি ক্লোজ করার জন্য এইখানকার কমান্ড আমি সি প্লাস প্লাস অথবা ইয়ের কমেন্টের সাথে মাঝে মাঝে মিসম্যাচ করে ফেলি। সি প্লাস প্লাস নিয়েও কাজ করি, হচ্ছে সি নিয়েও কাজ করি, কিংবা হচ্ছে পাইথন নিয়েও কাজ করি, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করলে যে প্রবলেমটা হয় আর কি। ওকে, বাই দ্য ওয়ে, তাহলে str2 তে আমি করে দিছি। এখন কিন্তু আবার আমার অ্যাজ ইট ইজ কি দেখাচ্ছে? ইরর দেখাচ্ছে, দেখাবে, হ্যাঁ, এটাই স্বাভাবিক। এখন আমার কথা হচ্ছে যেটা আমি চাচ্ছি str1 কে লোকাল ভেরিয়েবল, লোকাল ফাংশনের ভিতরে গ্লোবাল হিসেবে ডিফাইন করে দিতে। তখন কিন্তু আমি আবার ওকে ব্যবহার করতে পারবো। কিভাবে? একটা কিওয়ার্ড আছে, গ্লোবাল কিওয়ার্ড, নাম হচ্ছে কি গ্লোবাল। ঠিক আছে? গ্লোবাল হিসাবে যদি আমি হচ্ছে কি করে দেই, str1 কে ডিফাইন করে দেই, এবং str1 কে ডিফাইন করার পর যদি আমি হচ্ছে এখানে str1 কে কল করি, তাহলে কিন্তু আর হচ্ছে আমার কোনো প্রবলেম থাকবে না। অ্যাজ ইট ইজ আমাকে আউটপুট দেখাবে। কি আউটপুট দেখাবে? str1 এর মধ্যে হ্যালো ওয়ার্ল্ড আছে, এখানে প্রিন্ট হিসাবে হ্যালো ওয়ার্ল্ড করা হয়েছে। যেহেতু ফাংশনটা কল হয়েছে, এখানে আউটপুট দেখাবে একবার হ্যালো ওয়ার্ল্ড, এবং দ্বিতীয় আরেকবার আউটপুট দেখাবে হ্যালো ওয়ার্ল্ড। কেন? আমি হচ্ছে str1 কে আবার ফাংশনের বাহিরে গিয়ে কল করেছি, মানে হ্যালো ওয়ার্ল্ড দুইবার দেখাবে। আমি যদি এখন একটু রান করি, আমার কিন্তু কোনো ইরর দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? আমি str1 কে গ্লোবাল হিসেবে ডিফাইন করে আসছি, কেননা গ্লোবাল ভেরিয়েবলকে আমি প্রোগ্রামের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। ক্লিয়ার কি সবার কাছে ব্যাপারটা? জি স্যার, ক্লিয়ার। ফলস রিটার্ন করতেছে, কিংবা হচ্ছে এটা সাধারণত লজিক সেটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা আসলে আমরা আস্তে আস্তে দেখবো ইনশাল্লাহ।
আশা করি প্রবলেম হবে না আর কি, ঠিক আছে। আচ্ছা, পাইথনের ক্ষেত্রে আমরা হচ্ছে যেই আরো কিছু মেথড আছে বিল্ডিং, সেগুলা নিয়ে আসলে আমরা একটু দেখবো। পাইথনের বিল্ডিং মেথড বলতে স্ট্রিং এর জন্য বিল্ডিং মেথড আছে, বিভিন্ন ধরনের বিল্ডিং মেথড আছে, এগুলো নিয়ে আমরা একটু দেখবো। এর আগে আমরা একটা কাজ করি, কিছুক্ষণ আগে যে ডাটা টাইপ গুলো আমি ডিটেলস আকারে আরো দেখাবো, আমি আবারও বলি, একটু রিপিট করি। স্ট্রিং দেখিয়েছি, ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স, এই তিনটাই দেখিয়েছি। এবং লিস্ট আমি দেখিয়েছি, ডিটেলস আলোচনা করি নাই। টাপল, রেঞ্জ, এই রেঞ্জটা নিয়ে আমি হচ্ছে এই মুহূর্তে একটু কথা বলবো। হ্যাঁ, রেঞ্জটা নিয়ে কথা বলবো, আর ডিকশনারি আমি পরে দেখাবো, আর বুলিয়ান তো দেখিয়েছি। বাকি যেই নানটা এখন দেখিয়ে ফেলবো, সমস্যা নাই। আর বাকিগুলা একটু গুরুত্বপূর্ণ বিষয়, একটু সময় নিয়ে দেখাতে চাই, একটু ভিতরে ঢুকে দেখাতে চাই, এই জন্য একটু সময় নিচ্ছি, ঠিক আছে। আমি চাইলে এখন দেখাতে পারি, আমার কাছে মনে হলো যে সহজগুলা দিয়ে আমি সামনের দিকে আগাবো। তাহলে আমরা এখন দেখতে চাচ্ছি হচ্ছে ওয়েল, রেঞ্জ। রেঞ্জটা মূলত হচ্ছে একটা মেথড হিসেবে আমরা ব্যবহার করব রেঞ্জকে, ঠিক আছে। রেঞ্জকে মেথড হিসেবে ব্যবহার করব, এবং রেঞ্জটা সাধারণত একটা লুপের ভিতরে সবচেয়ে বেশি ব্যবহার হয়, ঠিক আছে। আচ্ছা, আমি একটা বিল্ডিং মেথড দিয়ে দেখাই সাধারণত, তাহলে আপনাদের কাছে সহজ মনে হবে। রেঞ্জটা হচ্ছে এই ফাংশনটাই হচ্ছে রেঞ্জ। এই যে দেখেন, ফাংশনটাই হচ্ছে রেঞ্জ। আমি যদি রেঞ্জ নামে একটা ভেরিয়েবলের ভিতরে, ঠিক আছে, রেঞ্জ 6 নামে একটা কি নিলাম, একটা মেথড নিলাম। একটু লক্ষ্য করে দেখেন, রেঞ্জ ব্র্যাকেটের ভিতরে কি দিলাম, 6 দিলাম। এখন একটু লক্ষ্য করে দেখেন, এই 6 এর ভিতরে এটা ফর লুপ দিয়ে দেখাবো কি বুঝতেছি না। ফর লুপ দিয়ে দেখালে হয়তো আপনাদের কাছে জটিল মনে হবে কি, এই মুহূর্তে ফর লুপটা দেখাতে চাচ্ছিলাম না। তাহলে কি আচ্ছা, দেখিয়ে দেই, আমার মনে হয় কোনো সমস্যা নেই, আপনারা বুঝবেন এবং হচ্ছে পারবেন। আচ্ছা, ফর লুপটা আসলে আমি আবারও বুঝাবো, তারপর একটু বলি। এটা হচ্ছে সাধারণত একটা লুপিং স্ট্রাকচার। আমরা যদি সি প্লাস প্লাস এর কথা চিন্তা করি, ওখানে বেশ অনেক ধরনের লুপ থাকে, ফর, হোয়াইল, ডো হোয়াইল, এই লুপ গুলা থাকে। কিন্তু সিতের ক্ষেত্রে মাত্র দুইটা লুপই আছে, একটা হচ্ছে ফর আর একটা হচ্ছে হোয়াইল। এই দুটো লুপ দিয়ে মোটামুটি সকল ধরনের কাজই করা যায়, কোনো ধরনের প্রবলেম হয় না। কিংবা সি শার্পের ক্ষেত্রে ফর ইচ লুপেরও ব্যবহার আছে, হোয়াইল, ডো হোয়াইল এবং হচ্ছে ফর ছাড়াও ফর ইচ লুপ আছে সি শার্পের ক্ষেত্রে। কিন্তু হচ্ছে এই পাইথনের ক্ষেত্রে সাধারণত ফর এবং হোয়াইল দিয়ে সব কাজ করে ফেলা যায়, সেজন্য হচ্ছে পাইথনে আর অন্য কোনো লুপের প্রয়োজন হয় না। এই লুপটা সাধারণত কি কাজ করে, রিপিটেড কোনো কাজ করার ক্ষেত্রে কন্ডিশনাল স্টেটমেন্টকে হচ্ছে একটা কন্ডিশন সাপেক্ষে বারবার আবর্তন করার জন্য। লুপ মানেই তো আবর্তন, আমরা জানি। যদি কোনোটা কন্ডিশনের সাপেক্ষে আবর্তন করতে চাই, তখন আমরা হচ্ছে এই লুপ ব্যবহার করি। এখানে ফর লুপের মূল যে স্ট্রাকচারটা সাধারণত হচ্ছে, ফর একটা কিওয়ার্ড থাকে, ফরের পরে হচ্ছে কাউন্টার থাকে, এবং কাউন্টারটা কতক্ষণ পর্যন্ত যাবে তার জন্য একটা কন্ডিশন থাকে, এবং কন্ডিশনের করসপন্ডিং এ কাউন্টারটা আপডেট হয়। তাহলে আমরা যদি একটু যদি ব্যাপারটা এইভাবে ভিজুয়ালাইজ করতে চাই, আমরা হচ্ছে একটা পেইন্ট নেই যার মধ্যে আমরা হচ্ছে এখন একটু দেখবো। ওকে, এখানে আমি হচ্ছে একটা পেন্সিল নেই। আচ্ছা, কি বোঝাতে যাচ্ছি, ফর। আচ্ছা, আমি তো একটা নেওয়া উচিত, আমার একটা আসলে কি নেওয়া উচিত। আচ্ছা, ফরের ক্ষেত্রে কেমন হয়, সাধারণত প্রথমে হয় ইনিশিয়ালাইজ। একটা টেক্সট নেই, ইনিশিয়ালাইজ, ইনিশিয়ালাইজ। তারপরে কি হয়, তারপরে হয় হচ্ছে কন্ডিশন, তারপরে কি হয়, কাউন্টার আপডেট হয়, কাউন্টার আপডেট হয়। তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ায়, আমি আবারও যদি একটু রিপিট করি,
একটা ইয়ের মধ্যেই দেখাই। প্রথমে থাকে হচ্ছে ফর, ফরের পরে থাকে হচ্ছে সাধারণত সি অথবা সি প্লাস প্লাস এর ক্ষেত্রে এরকম একটা ব্র্যাকেট থাকে, ইনিশিয়ালাইজ, কন্ডিশন, কাউন্টার আপডেট এরকম থাকে, ঠিক আছে। তারপরে সাধারণত এইভাবে বন্ধনীর মধ্যে থাকে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। কিন্তু আমাদের জাভার ক্ষেত্রে কিছুই প্রয়োজন হয় না, যে স্ট্রেট ফরওয়ার্ড ফর, তারপরে আপনি যে কাউন্টার দিবেন সেই কাউন্টার, ঠিক আছে, ধরে নিলাম কাউন্টার ইনিশিয়ালাইজ ভেরিয়েবল মনে করেন এক্স, ঠিক আছে, কি ভেরিয়েবলের নাম এক্স, এটা কতক্ষণ পর্যন্ত চলবে, একটা কন্ডিশন দিতে হবে, তাহলে এইটাকে বলা হয় রেঞ্জ ফাংশন। রেঞ্জ, রেঞ্জ বলে দিবেন যে 6 পর্যন্ত চলবে, কত থেকে, 1 থেকে সে 6 পর্যন্ত যাবে। এভাবে আপনারা কি করে দিতে পারেন, নির্ধারণ করে দিতে পারেন। আমি যদি আবার একটা আমাদের কোড এডিটরে যাই, একটু লক্ষ্য করে দেখেন, আমি একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করছি এটাকে রেঞ্জকে। আমি যদি ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন না করে সরাসরি আমি এটার মধ্যে অ্যাসাইন করে দিতাম, এখানে বলে দিতাম, কোনো প্রবলেম ছিল না। এই যে দেখেন, কোনো সমস্যা নেই, আমার এটাকে ব্যবহারই করার প্রয়োজন নেই। আমি এখন এটাকে ফর এক্স অথবা আই, কাউন্টার হিসেবে আপনি যেটাই নেন না, মনে করেন আই নিতে চাচ্ছেন, আই নেন, আই ইন রেঞ্জ 6। এখন যদি আপনি হচ্ছে এই আই কে প্রিন্ট করেন, কয়বার প্রিন্ট হবে, কারণ কি কন্ডিশনটা তো চলবে মানে ই পর্যন্ত, 6 পর্যন্ত, তাহলে এই আই কে 1 2 3 4 এরকম করে কত প্রিন্ট হওয়া উচিত, 6 পর্যন্ত সর্বোচ্চ প্রিন্ট হওয়া উচিত। আপনি 6 এ গিয়ে, যেহেতু আমার লুপটা চলে কত থেকে, 0 থেকে শুরু হয় এবং হচ্ছে এটা সর্বোচ্চ 6 পর্যন্ত যেতে পারে, কিন্তু এর আগে কন্ডিশন টার্মিনেট হয়। কেন 6 পর্যন্ত সে ইকুয়াল হবে না, এর মানে হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত চলবে। মানে লুপটা চলবে 6 বার, কিন্তু হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত চলবে। এই যে রেঞ্জ আমি বলে দিলাম সর্বোচ্চ 6, সর্বোচ্চ 6, এই রেঞ্জ ডিফাইন করাটাই হচ্ছে একটা মেথড, এটা একটা বিল্ড ইন মেথড, এবং পাশাপাশি হচ্ছে রেঞ্জ টাইপ, এটা একটা টাইপ, ঠিক আছে। আশা করি মনে হয় যে ভেরিয়েবলের মধ্যে আমরা যে রেঞ্জ দেখে আসছিলাম সেটা আপনাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে। এই রেঞ্জটাকে আমরা আরো বড় পরিসরে ব্যবহার করতে পারি। একটু লক্ষ্য করে দেখেন, আমরা হচ্ছে এখানে যাব, এই রেঞ্জের ভিতরে আমি ওই যে বলছিলাম কিছুক্ষণ আগে দুইটা জিনিস, কি বলছিলাম, ইনিশিয়ালাইজ, কন্ডিশন, তারপরে হচ্ছে কি কাউন্টার আপডেট। ইনিশিয়ালাইজ, কন্ডিশন, কাউন্টার আপডেট। আমরা আবারও হচ্ছে আমাদের এই পেইন্টে যাই, কি বলেছিলাম, ইনিশিয়ালাইজ, কন্ডিশন, কাউন্টার আপডেট, তাই না? এই তিনটা কথা বলেছিলাম, এই তিনটা জিনিস আমরা চাইলে এখানেও নির্ধারণ করে দিতে পারবো। কিরকম, ইনিশিয়ালাইজ, সে কত থেকে ইনিশিয়ালাইজ হবে, মনে করেন যে 1 থেকে ইনিশিয়ালাইজ হবে, কত পর্যন্ত ইনিশিয়ালাইজ হবে, কত পর্যন্ত সে যাবে, 10 পর্যন্ত যাবে, সে কত কাউন্টার আপডেট কত পর্যন্ত, কত কত করে বাড়বে, যে বাড়াটা কত কত করে বাড়বে। যদি আমি বলি যে 2 2 করে বাড়বে, তা সে 2 2 করে বাড়বে। এখন যদি আমি আউটপুট দেখতে চাই, তখন আমাকে কিভাবে দেখাবে, i equal to 2, প্রথমে i equal to যদি 1 হয়, যেহেতু আমি ইনিশিয়ালাইজ করছি 1, i equal to 1, তাহলে আউটপুট আসবে একবার 1। তারপরে যখন আমাকে কাউন্টারটা বাড়বে, কত বাড়বে, 2 করে বাড়বে, তো 1 থেকে যদি 2 যোগ করা হয় তাহলে কত হবে, 3, তাহলে 3 হবে। 3 হলে, এবং এখানে কি আছে, সর্বোচ্চ আপার লিমিট মানে কন্ডিশন 10 পর্যন্ত যাবে, এর মানে কন্ডিশন 3 হয়েছে। আমার দ্বিতীয়বার যখন লুপটা চলবে তখন কাউন্টারের মান হবে 3। 3 কিন্তু 10-এর সমান এখনো হয় নাই, কিংবা 10 থেকে ছোট আছে, মানে কন্ডিশন ট্রু আছে। তারপরে মানে কন্ডিশন ট্রু থাকা মানে সেটাকে প্রিন্ট হবে, প্রিন্ট হয়ে তারপরে আরো কাউন্টার আপডেট করবে। কত করে কাউন্টার আপডেট করবে, এই যে 2 করে। আমি আবারও যাচ্ছি এখানে, ইনিশিয়ালাইজ, কন্ডিশন এন্ড কাউন্টার আপডেট। তাহলে ইনিশিয়ালাইজের ক্ষেত্রে আমার 1 থেকে শুরু হয়েছিল, 2 করে বাড়ছে, 3 হয়েছিল, 3 থেকে কন্ডিশন ট্রু তখনও আছে, তারপরে আবার 2 বাড়বে, 3 এ 2 এ 5 হবে, 5 হয়ে কন্ডিশন ট্রু থাকবে, কারণ 10-এর নিচে কন্ডিশন ট্রু। তারপরে আবার যাবে কত, 7, 7 হয়ে কন্ডিশন ট্রু, তাহলে আবার প্রিন্ট হবে, 7 প্রিন্ট হবে, তারপরে 9 প্রিন্ট হবে। 9 প্রিন্ট হওয়ার পরে যখন সে 2 বাড়াবে, বাড়িয়ে যখন সেটাকে 11 এ যাবে, তখন আর কন্ডিশনটা ট্রু থাকতেছে না, তখন ফলস হয়ে যাবে, তখন আর আউটপুট দেখানোর কথা না। তাহলে ইতিমধ্যে আমাদের যে কন্ডিশনটা লুপটা চালাচ্ছিলাম, সে অনুসারে আমাকে বেজোড় সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত দেখানোর কথা,
এবং আলটিমেটলি আমরা যদি আউটপুটটা এখানে যখন রান করলাম তখন আমাকে 1 3 5 7 9 দেখাচ্ছে। ঠিক আছে, এখন এই কাজটাই যখন আমরা আসলে যখন সি অথবা সি প্লাস প্লাস দিয়ে করতাম তখন কিন্তু আমাদেরকে অনেক বেশি পরিমাণে সময় লাগতো কিংবা এটার কোড বেশি লিখতে হতো। এখানে সিম্পলি 2 লাইনের কোডে আপনি চাইলে এখানে যদি 1000 দিয়ে দিতেন তাহলে 1000 পর্যন্ত দেখাতো। আপনি যদি চাইতেন যে না আপনাকে কি হবে একের পরে হচ্ছে মনে করেন কাউন্টার আপডেটটা আপনি 10 করে দেখাবেন তাহলে কিন্তু সেটাও পসিবল। তাহলে 1 11 21 এভাবে কিন্তু দেখাতো আউটপুট গুলা। কত পর্যন্ত? 99 পর্যন্ত। একটু লক্ষ্য করে দেখেন আমরা যখন এটাকে আউটপুট দেখাবো 91 পর্যন্ত হবে, কেননা 91 পরে যখন 10 যুক্ত করবে তখন 101 হয়ে যাবে, কন্ডিশনটা ট্রু থাকবে না। তো সুতরাং সেজন্য তখন আর দেখাতে পারবে না। আমি যদি চাইতাম যে এটাকে 20 করে বাড়াক তাহলেও ব্যাপারটা সেভাবেই দেখাতো, 20 করে 1 21 41 61 এরপরে 101 হয়ে যায়, এরপরে 81 পরে তখন আর কন্ডিশনটা ট্রু থাকে না, সেজন্য সেই অনুসারে এটাকে দেখাচ্ছে। তাহলে রেঞ্জ যে একটা মেথড, সেই মেথডটা আমরা শিখলাম। পাশাপাশি হচ্ছে রেঞ্জ টাইপটাও আমরা নির্ধারণ করে দিতে পারি। ঠিক আছে, তাহলে এর মানে হচ্ছে আমাদের যে ভেরিয়েবল যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরা শুধুমাত্র লিস্ট, টাপল, ডিকশনারি, সেট এগুলো বাকি রইলো। বাকিগুলা কিন্তু আমরা মোটামুটি দেখে ফেলেছি, তাই না? আচ্ছা, না একটা ভেরিয়েবল আছে, যে ভেরিয়েবলটা হচ্ছে কিছুই না, আপনি ভেরিয়েবলের মান হিসেবে আপনি অ্যাসাইন করবেন নান, আর কিছু না। আচ্ছা, আমরা এটাকে কমেন্ট আউট করি, কমেন্ট আউট করে দেই। কমেন্ট আউট করার একটু শর্টকাট এটা বিষয়টা আমি একটু বলি, বাকি পুরোটাই শর্ট করে দিই, কমেন্ট আউট করে দিই। ওকে, কন্ট্রোল স্ল্যাশ চাপলে আপনি মানে মাল্টিপল কমেন্ট হয়। ও এই জিনিসটা একসাথে বলে দিই যে মাল্টিপল কমেন্ট করার জন্য আমাদের যে বিষয়টা প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, সিঙ্গেল কমেন্ট করার জন্য শুধুমাত্র আপনি হ্যাশ, ওই এই লাইনের সামনে হ্যাশ দিলেই সিঙ্গেল কমেন্ট। আর যে মাল্টিপল কমেন্ট দেওয়ার জন্য যতটুকু আপনি করবেন ততটুকু সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি হচ্ছে কন্ট্রোল স্ল্যাশ চাপলে মাল্টিপল কমেন্ট হয়ে যাবে ভিজুয়াল কোড স্টুডিওর ক্ষেত্রে। কিংবা যদি আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে কোনো কোড এডিটরে যদি মাল্টিপল কমেন্ট করতে চান, এরকম হচ্ছে কমেন্ট করার জন্য আপনার হচ্ছে এরকম 3টা দিবেন, 3টা দিয়ে তারপরে ভিতরে যা লিখবেন সবই হচ্ছে আপনার কমেন্টের মধ্যে থাকবে। ঠিক আছে, আশা করি মনে হয় আপনাদের কাছে ক্লিয়ার। মানে 3টা আমাকে কি দিতে হবে? 3টা হচ্ছে কোলন দিতে হবে, ঠিক আছে, সেমিকোলন দিতে হবে। এর ভিতরে আপনি যাই রাখবেন না কেন সবই হচ্ছে কমেন্ট আকারে থাকবে, মানে এটা কোডের অংশ হিসাবে কাজ করবে না। ক্লিয়ার? আচ্ছা, ওকে, আপনারা কি আমার সাথে আছেন নাকি হচ্ছে আমি শুধু শুধু এককভাবে বলে যাচ্ছি? আমি কিন্তু জানি না, রেসপন্স থাকতে হবে। স্যার আছে স্যার। তারাসি আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বোঝা যাচ্ছে কি, বোঝা যাচ্ছে কি ক্লাস কি আসলে বোঝা যাচ্ছে, কিংবা হচ্ছে খুব খুব জটিল করে বলতেছি না তো আবার? না স্যার, জটিল হচ্ছে না, সহজে হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ জসিম। ওকে, আমরা তাহলে টাইপ কনভার্সনটা আমরা দেখিয়ে ফেলেছি অলরেডি। আমি দেখিয়েছি যে শুধুমাত্র যেই টাইপের একটা ভেরিয়েবল এটাকে অন্য টাইপের নিতে হলে অন্য টাইপের এটাকে মানে এটাকে পার্সিংও বলা হয় আর কি। হ্যাঁ, মানে হচ্ছে ভেরিয়েবল পার্স করে। ঠিক আছে, আচ্ছা, আমরা আজকে নতুন যে বিষয়গুলো দেখেছি আমরা হচ্ছে রেঞ্জ নামে যে ভেরিয়েবল টাইপ সেটা দেখেছি। হ্যাঁ, রেঞ্জের ভিতরে আমরা দেখেছি যে ওখানে আমরা চাইলে ইনিশিয়ালাইজ করতে পারি, কন্ডিশন দিতে পারি, তারপরে হচ্ছে কাউন্টার আপডেটের রেঞ্জ বলে দিতে পারি, কত করে কাউন্টার আপডেট হবে। রেঞ্জ যেরকম একটা বিল্ড-ইন মেথড, অনুরূপভাবে র্যান্ডম নামে একটা বিল্ড-ইন মেথড আছে। হ্যাঁ, এটা সিতো আছে, র্যান্ড নামে একটা সিতো র্যান্ড ফাংশন আছে। অনুরূপভাবে পাইথনও হচ্ছে র্যান্ডম নামে ফাংশন আছে।
আমরা এখন ওই র্যান্ডম ফাংশনটাকে দেখব। আসলে প্রশ্ন হতে পারে যেন সিতে ইনক্লুড std.h এই হেডার ফাইলটাকে ডিক্লেয়ার করে আসতে হয়। অনুরূপভাবে পাইথনের ক্ষেত্রে কিছু বিল্ডিং আছে যার জন্য হচ্ছে আপনি এতক্ষণ প্রিন্ট ব্যবহার করছেন কিংবা ইনপুট ব্যবহার করেন, এগুলোর জন্য আপনাকে কোনো বিল্ডিং মডিউল আপনাকে ইম্পোর্ট করতে হবে না। কিন্তু আপনি যখন এমন কিছু মানে গতানুগতিকের বাইরে যখন কোনো একটা কাজ করতে যাবেন, কিছু বিল্ডিং যেগুলো একদম বিল্ডিং আছে সেগুলো তো আছেই। এছাড়াও কিছু কিছু আছে আলাদা আলাদা মডিউলের মধ্যে মেথড গুলো আছে। ওই মডিউলের মেথড গুলোকে আপনি যখন অ্যাক্সেস করতে চান তখন মডিউলকে আপনি ইম্পোর্ট করে নিতে হবে। দ্যাট মিনস আপনাকে বলে দিতে হবে ওই মডিউলটা আমার প্রোগ্রামের অংশ। তখন আপনি হচ্ছে ওই মডিউলের ভিতরে যে যে মেথড গুলো আছে সেগুলোকে আপনি কল করতে পারবেন। যেমন আমরা যদি চাই ইম্পোর্ট করতেছিলাম কাকে, মনে করেন র্যান্ডম নামে হচ্ছে একটা ইম্পোর্ট করব, ঠিক আছে? ইম্পোর্ট করার পর যদি আপনি এখন র্যান্ড ফাংশনটা ব্যবহার করেন তাহলে ইউ হ্যাভ দ্য পারমিশন, আপনার তখন এই অনুমতি আছে। আদারওয়াইজ কিন্তু হচ্ছে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, তাহলে এই মেথডকে যদি আপনি ব্যবহার করতে চান, নতুন একটা ভেরিয়েবল নেই, মনে করেন ভেরিয়েবল 1 ইকুয়াল টু র্যান্ডম, ঠিক আছে? র্যান্ডম মেথড, সরাসরি র্যান্ডম মেথড নিয়ে নিলাম, ঠিক আছে? এবং র্যান্ডম মেথডের ভিতরে মজার ব্যাপার হচ্ছে আপনি রেঞ্জও সিলেক্ট করে দিতে পারেন। কিরকম রেঞ্জ সিলেক্ট করে দিতে পারেন? আপনি রেঞ্জ সিলেক্ট করে দিতে পারেন, আপনি চাচ্ছেন যেই সংখ্যাটা র্যান্ডমলি জেনারেট হবে, র্যান্ডম ফাংশনটা কেন ব্যবহার করতে হয় আগে সেটা আমি একটু বলা দরকার মনে হচ্ছে। যে আমি র্যান্ডমলি কোনো সংখ্যা কিংবা ভ্যালু জেনারেট করার জন্য আমি র্যান্ডম ফাংশন ব্যবহার করব। র্যান্ডম ফাংশনের বহুবিধ ব্যবহার আছে। র্যান্ডম ফাংশনকে অনেক ভেরিয়েশনে ব্যবহার করা যায়। আমি একটু সিম্পলি একটা ভেরিয়েশন দেখাচ্ছি। যেটা হচ্ছে কি র্যান্ডম নামে মেথডটা। এই র্যান্ডম মেথডটা কি করবে? আপনি হচ্ছে স্টার্টিং এবং এন্ডিং যদি দুটো সংখ্যা বলে দেন, এই স্টার্টিং এবং এন্ডিং এর মাঝে আপনাকে একটা সংখ্যা জেনারেট করে দিবে। আপনি যদি আপনি যদি স্টার্টিং এবং এন্ডিং না দিতেন তাহলে কি জেনারেট করতো না? করতো। সে তার ইচ্ছা মতো করতো। বাট আপনি যখন স্টার্টিং এবং এন্ডিং রেঞ্জ বলে দিবেন, আপনি চাচ্ছেন যে ১ থেকে ১০০ এর ভিতরে কোনো সংখ্যা, তাহলে আপনি বলে দিবেন 1, 100। আমি চাচ্ছি ১ থেকে ১০, সেজন্য আমি বলে দিচ্ছি 1, 10। দ্যাট মিনস হচ্ছে আমি যদি এখন এই কার মধ্যে আসছে জেনারেটেড সংখ্যাটা আমি কার মধ্যে স্টোর করলাম? আমি ভেরিয়েবল var1 এর মধ্যে স্টোর করলাম। এখন যদি আমি প্রিন্ট করি varকে, তাহলে সরাসরি আমার varকে আমাকে দেখাবে। এখন আসেন, এই যে varকে করতে গিয়েছিলাম, এখানে হচ্ছে এই মেথডটা আমাকে কি বলতে যাচ্ছে? যে মেথডটা আমাকে ভুল বলতে চাচ্ছে। কেন ভুল বলতে চাচ্ছে? মেথডটা ভুল বলতে চাওয়ার পেছনে একটা কারণ আছে। আচ্ছা, আমি একটা কাজ করি, এই মেথডটাকে ডিক্লেয়ার করার আগে র্যান্ডম না, র্যান্ড রেঞ্জ বলে দেওয়া উচিত ছিল। র্যান্ডম ডট র্যান্ড রেঞ্জ। র্যান্ডমটা কেন বলতে হচ্ছে? র্যান্ডমটা বলতে হচ্ছে আমার যে মডিউল আছে, মডিউলের নাম র্যান্ডম। আমি যেটাকে ব্যবহার করতেছি, এটা একটা মডিউল থেকে ব্যবহার করতেছি। তাহলে এই মডিউলটা কোনটা? মডিউলটার নাম হচ্ছে র্যান্ডম, র্যান্ড ডট র্যান্ড রেঞ্জ, ঠিক আছে? এখন আমি এটাকে যদি করি তখন আর আমাকে কোনো এরর দেখাবে না। এই যে এখন যদি আমি এটা রান করি, আমাকে কি দেখাচ্ছে? ১ থেকে ১০ এর মধ্যবর্তী একটা সংখ্যা। সংখ্যাটা কত? ৩ দেখাচ্ছে, তাই না? ৩ দেখাচ্ছে। আমি যদি এটা আচ্ছা ক্লিয়ার করি এটাকে, স্ক্রিনটাকে সিএলএস। আমি আবার রান করি, এখন কি আমাকে 3 দেখাবে? না। এখন আপনি দেখাতেও পারতো। না বলাটা আমার ঠিক হয় নাই। র‍্যান্ডমলি কোনো একটা সংখ্যা সে জেনারেট করছে, সেই সংখ্যাটা যেকোনো কিছু হতে পারে। এখন দেখেন এই র্যান্ড রেঞ্জ যে ইয়েটাকে আমি যদি কোনো ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন না করে সরাসরি মধ্যে হচ্ছে আমি কি করে দিতাম? এটাকে প্রিন্ট করে দিতাম প্রিন্ট ফাংশনের ভিতরে, তাহলে কিন্তু আমাকে সরাসরি এখানে প্রিন্ট হিসাবে দেখাতো। মানে আরো একটু ছোট আকারে চলে আসতো। এই যে দেখেন, এখন যদি সেটাকে দেখাই এখানে হয়তো 4 দেখাচ্ছে। তাহলে এইভাবে আমরা হচ্ছে র্যান্ড ফাংশনটাকে ব্যবহার করতে পারি। আরো বহুবিধ ব্যবহার আছে র্যান্ড ফাংশনের। আমি যদি চাই যে হচ্ছে র্যান্ড ফাংশনটাকে আরো একটু অন্যভাবে ব্যবহার করব, র‍্যান্ডম রেডিয়ান 10। এই যে দেখেন, এটাকে যদি আমি এখানে দেখাতে চাই, আমার কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। হুট করে কিন্তু স্ক্রিন চলে গিয়েছিল মনে হয়, না? না স্যার, যায়নি স্যার। আচ্ছা, ওকে। প্রিন্ট, এই যে দেখেন র্যান্ডম ডট র্যান্ড ইন্ট, এটা যদি নেই এখন এই ফাংশনটা, এরকম অনেক ফাংশন আছে, ঠিক আছে? আমি এটাকে আরো স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি। র্যান্ড মানে র্যান্ডমলি জেনারেট করবে কি টাইপের? ইন্টিজার টাইপের। এখন যদি আমি এরকম র্যান্ডমের বললাম না যে বহুবিধ ব্যবহার আছে, শুধু র্যান্ডম লিখি, তাহলেও কিন্তু আমাকে দেখাবে যে র্যান্ডম এটা সে র্যান্ডমলি সংখ্যা জেনারেট করবে। এখন যদি আমি এটাকে রান করি, ঠিক আছে? অনেক মানে এটা র্যান্ডম একটা সংখ্যা জেনারেট করছে, আমি তো বলি না যে ইন্টিজার সংখ্যা জেনারেট করতে হবে। সে কি করছে? এখন ফ্র্যাকশনাল একটা সংখ্যা জেনারেট করছে। আমি র্যান্ডের বহুবিধ ব্যবহার আছে। এই যে র্যান্ড চয়েস, আমি যদি চাই যে একটা লিস্ট নিলাম, হ্যাঁ, এটা একটা লিস্ট। তৃতীয় বন্ধনীর ভিতরে যদি কোনো এরকম এরিয়া আকারে থাকে তখন আমরা বুঝবো এটা একটা লিস্ট। এটা লিস্টের ভিতর থেকে সেটা চয়েস করবে, পিক করবে যে কোনো একটা সংখ্যাকে। হ্যাঁ, র্যান্ডমলি। এটাও কিন্তু র্যান্ডমলি করবে। কোনটা করবে আমরা আসলে জানি না। হ্যাঁ, এটা যে লটারি করে না, লটারি যে অনলাইন লটারি যে হয়, এই ধরনের র্যান্ডমলি পিক করা হয়, ঠিক আছে? তো যাই হোক, এগুলো আস্তে আস্তে পাইথনে আপনারা যখন দেখবেন তখন এই সকল ব্যাপারগুলো খুব ভালো উপলব্ধি করবেন আরকি। এই যে দেখেন, এখান থেকে ১ থেকে কত পর্যন্ত আছে? ৯। এখানে ১ থেকে ৯ কেন? এখানে চাইলে আপনি যদি আরো বাড়াই দেন, আপনার তো প্রবলেম নাই। সে আরো অনেক কিছু হতে পারে। হ্যাঁ, এরকম যা দিবেন তাই হতে পারে। এখান থেকে যদি আমি এখন কি করি, যে এটা একটু রান করি, সর্বলাস্টে সে কি করছে? এখান থেকে ৫ কে পিক করছে। বাট কত পিক করবো আমরা জানতাম না। ৫ কে পিক করছে। এই যে র্যান্ডম,
হ্যাঁ, মানে এটা বাকি সবগুলো লাইনকে আমি কি করে দেই, একটা কমেন্ট আউট করে দিই। এই প্রিন্টের ভিতরে র‍্যান্ডম নামে যেই হচ্ছে মডিউলের ভিতরে চয়েস নামে হচ্ছে একটা কি আছে, মেথড আছে। এই চয়েস নামে মেথডটা কি নিয়ে কাজ করতে পারে, আর্গুমেন্ট হিসাবে। এটা একটা মেথড। কার মেথড? র‍্যান্ডম মডিউলের মেথড। সে চয়েস নিয়ে মেথডটার ভিতরে সে আর্গুমেন্ট হিসাবে কি গেছে, আর্গুমেন্ট হিসাবে একটা হচ্ছে লিস্ট আছে। সে লিস্ট থেকে যে কোনো একটা সংখ্যাকে সে পিক করে। এরকম র‍্যান্ডম মেথডের ভিতরে মানে আসলে সত্যিকার অর্থে আরো অনেক ফাংশন আছে। মানে চয়েস হলে সিঙ্গুলার, চয়েসেস যখন হবে তখন কিন্তু এটা হচ্ছে প্লুরাল, রাইট? সো আমি যদি এখন কে এর ভ্যালু 3 দিয়ে দেই, মানে এটা একটা মেথড, কে এর ভ্যালু 3 দিয়ে দেই, আমাকে কিন্তু এখন কি করবে, তিনটা ভ্যালুকে সে হচ্ছে পিক করবে। এই যে দেখেন, সে তিনটা ভ্যালুকে পিক করে নতুন একটা আমাকে লিস্ট দিছে। ওখান থেকে কি কি পিক করছে, 189, এই তিনটা ভ্যালুকে সে পিক করছে। পিক করে আমি যদি কে এর ভ্যালু 4 দিতাম তাহলে চারটা ভ্যালুকে পিক করতো, কে এর ভ্যালু যদি 5 দিতাম পাঁচটা ভ্যালু পিক করতো, এন্ড কে এর ভ্যালু যদি আমি হচ্ছে 15 দিতাম তাহলে কি পিক করতে পারতো? আমার তো নাম্বার নাই, তাহলে কিভাবে পিক করবে, তাই না বলেন? তো লিস্টের মধ্যে যে যতগুলো সংখ্যা আছে তার সর্বোচ্চ তত কিংবা তার কম যদি দেই, সে অনুসারে ততটুকু সংখ্যা সে পিক করতে পারবে। এরকম এই আমি বললাম না, এই যে চয়েস, এই যে চয়েসেস, র‍্যান্ডম কিংবা র‍্যান্ড ইট, র‍্যান্ড রেঞ্জ, এই যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, কিংবা র‍্যান্ডম স্যাম্পল, একটা স্যাম্পল তৈরি করবে। স্যাম্পল তৈরি করবে সে চয়েসেস মতেই, এখানে ভ্যালু 3 দেওয়া হয়েছে, তিনটা ভ্যালু নিয়ে একটা স্যাম্পল তৈরি করবে। এই যে তিনটা ভ্যালু নিয়ে 10 9 3 একটা স্যাম্পল র‍্যান্ডমলি, ঠিক আছে? এরকম এই ফাংশনটার ভিতরে আমাদের অনেক অনেক কি আছে, বিল্ড ইন মেথড আছে। আপনারা একটু দেখবেন কিংবা হচ্ছে এগুলো ঘাটাঘাটি করবেন। এখন যেহেতু এআই ডিভাইস আছে, প্রয়োজন আমরা ভালো কাজে এআই ডিভাইস গুলো ব্যবহার করব আমাদের সর্বোচ্চ পরিমাণে। আমি কিন্তু প্রচুর এআই ব্যবহার করি, চ্যাট জিপিটি বলেন কিংবা হচ্ছে বিশেষ করে ডিপসিক। আই এম সো ফ্যান অফ ডিপসিক, সিরিয়াসলি। এত এত ভালো রেজাল্ট দেয়। আমি আমার পিসিতে নিজের মতো করে হচ্ছে R1 মডেলটা ইমপ্লিমেন্ট করেছি ডিপসিকের। আপনি চাইলে আপনার মতো করে অনলাইন বেজে না করে আপনার নিজের ল্যাপটপেও কিন্তু হচ্ছে এটাকে সেটআপ করতে পারবেন। এটা খুবই চমৎকার। আচ্ছা, যে প্রসঙ্গে ছিলাম, সাফলিং করার ক্ষেত্রে করা যায় এরকম, এটা নিয়ে আমার আসলে ইস নান অফ মাই বিজনেস, আমি এগুলো নিয়ে দেখাতে চাই না। আমি এখন যে বিষয়টা নিয়ে আসলে লাস্ট ফাইনালি কথা বলতে চাই, আজকের মধ্যে আমি স্ট্রিং স্লাইসিং এটা একটু দেখিয়ে দেব, তারপরে আসলে ক্লাসটা খুব বেশি লম্বা করব না। স্ট্রিং স্লাইসিংটা কি জিনিস, ঠিক আছে? এই যে আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম যে স্ট্রিং একটা হচ্ছে একটা এর মতো করে চিন্তা করতে পারেন স্ট্রিংকে। হ্যাঁ, এই কথাটা কিছুক্ষণ আগে আমি জসিমকে বলতেছিলাম যে জসিম তুমি ভাই এটাকে একটা স্ট্রিং এর মতো করে চিন্তা করতে পারো। আমি এগুলো কমেন্ট আউট করে দিচ্ছি এবং হচ্ছে নতুন একটা স্ট্রিং নিব এবং স্ট্রিং নিয়ে স্ট্রিং, আচ্ছা, কন্ট্রোল যেগুলো দেখিয়েছি কোডগুলো যদি আপনারা চান তাহলে তো আবার হচ্ছে এখান থেকে লাগবে। স্ট্রিং তো লাগবে না, আমি তো str মনে করেন 3 নামে একটা হচ্ছে স্ট্রিং নিলাম এবং যার ভিতরে হচ্ছে আমি রাখলাম হ্যালো ওয়ার্ল্ড এবং হচ্ছে এখন আপনাকে আমি চাচ্ছি যেটাকে আমি প্রিন্ট করব, ঠিক আছে? প্রিন্ট str মনে করেন যে 0 কে প্রিন্ট করব। তাহলে কি প্রিন্ট হবে, যে কোনো একজন বলেন তো। str লোকেশন 0, তাহলে কি প্রিন্ট হবে, যে কোনো একজন বলেন। ভুল হোক আর শুদ্ধ হোক বলতে হবে, যে কোনো একজন বলতে হবে, সমস্যা নাই, নো প্রবলেম, ইট ক্যান বি রাইট অর রং, বাট ইফ উই ডিড মিস্টেক উই উইল লার্ন ইট। আমরা শিখবো, আমরা হয়তো শিখবো। সরি স্যার, ওই যে হ্যালো ওয়ার্ল্ড কনভার্ট হয়ে 0 প্রিন্ট হবে। না তো, এটা তো এমন হওয়া উচিত না। str একটা যদি str 3 যদি একটা এরে হয়, এর str 0 নাম্বার লোকেশনে আছে h, ক্যাপিটাল H, এবং str 1 নাম্বার লোকেশনে আছে e, str 2 নাম্বার লোকেশনে আছে l, str 3 নাম্বার লোকেশনে আছে আবার l, 4 নাম্বার লোকেশনে আছে হচ্ছে o, মানে এইভাবে আছে না। 5 নাম্বার ব্র্যাকেট মনে করছি স্যার, আমি ফার্স্ট সরি ব্র্যাকেট মনে করছিলাম। সরি আমি ওই 0টাকে ফার্স্ট ব্র্যাকেট মনে করছিলাম, এইজন্য ওটা বলছিলাম স্যার। এটা তো স্যার অ্যারে না না, নাম্বার হ্যাঁ হ্যাঁ, দিছি স্যার, কি করবে 0 এর মানে 1 জিরো, এটা হচ্ছে জিরো। জিরো মানে মাঝখানে ই করা আছে তো, কাটা আছে। ও মানে হচ্ছে তো মাঝখানে কাটা থাকে না, আর এটা হচ্ছে নাম্বার হতে জিরো। তাহলে জিরো থাকা মানে হচ্ছে এখানে কি কি প্রিন্ট হওয়া উচিত? স্যার এইচ প্রিন্ট হওয়া উচিত। ফাইন, দ্যাটস গ্রেট। এবং এইচ প্রিন্ট হওয়া উচিত এবং এইচ প্রিন্ট হবে। দেখেন সর্বলাস্ট আমার এইচ প্রিন্ট হয়েছে। আমি যদি এখানে হচ্ছে 4 দিতাম তাহলে 4 নাম্বার লোকেশন কি আছে আমরা একটু দেখি। এইচ হচ্ছে 0 নাম্বার লোকেশনে, 1 এটাতে, 2 এটাতে, 3 এটাতে, 4 এটাতে, মানে কত 0 ও প্রিন্ট হওয়ার কথা, তাই না? ওকে ফাইন, আমি ও প্রিন্ট হচ্ছে কিনা সেটা একটু দেখি। ও প্রিন্ট হচ্ছে, রাইট? আমাদের ক্যালকুলেশন ঠিক আছে, এর মানে এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আমি যদি চাই যে হচ্ছে এই স্ট্রিং এর 2 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হবে, মানে 2:5 যদি দিয়ে দিই, 2 থেকে শুরু হবে, 2 নম্বর লোকেশন থেকে 5 নম্বর লোকেশন পর্যন্ত প্রিন্ট হবে। তো 2 নম্বর লোকেশনে গিয়ে আছে 0 তে যদি এটা থাকে, 1 এ যদি এটা থাকে, 2l, 3 এ l, 4 এ o, মানে হচ্ছে এর মানে 2 পর্যন্ত বাদ, 2 এর পর থেকে দেখাবে। এর মানে আমরা একটু রান করি, একটু দেখি। তাহলে LLU দেখানোর কথা এক্স্যাক্টলি আমাকে তাই দেখাচ্ছে, LLU দেখাচ্ছে, তাই না? ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। ওকে ফাইন, দ্যাটস গ্রেট। আমি যদি চাই না প্রথম থেকে শুরু করে, হ্যাঁ, এটা 0 দিয়েও শুরু করতে পারি কিংবা কিছু না দিলেও এটা 0 মিন করবে। মনে করেন আমি 0 থেকে শুরু করতে পারি, 0 থেকে 5, এর মানে হচ্ছে হ্যালো লেখাটা দেখাবে। এই দেখেন 0 থেকে 5 হ্যালো লেখাটা দেখাবে, এটাও শুরু করতে পারি। কিংবা হচ্ছে আমি যদি চাই যে হচ্ছে আমি কিছুই দিব না, এর মানে হচ্ছে এটা অটোমেটিক্যালি 0 থেকে শুরু হবে। এই যে দেখেন, জি হ্যালো, ক্লিয়ার? আচ্ছা, আমি যদি এখন চাই যে হচ্ছে এটা 6 থেকে শুরু হয়ে লাস্ট পর্যন্ত দেখাবে, 6 থেকে শুরু হয়ে লাস্ট পর্যন্ত দেখাবে, তাহলে আমি সব এর স্ট্রিংটা অনেক বড় হতে পারতো। 6 থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখাতে চাই, আমি সবগুলো গণনা আমার সম্ভব না। তাহলে কি করব, এটাকে জাস্ট
আমি কি করে দেবো, খালি রাখবো না, -1 দিলেও হবে, ঠিক আছে, -1 দিলেও হবে, বাট -1টা আসলে আমরা সর্বোচ্চ সংখ্যা হিসাবে নেগেটিভ ইন্ডেক্সিং এ দেখবো, আমরা আসতেছি নেগেটিভ ইন্ডেক্সিং, এইভাবে দিলেও হবে। এখন যদি আমি দেখি 6 থেকে শুরু করবে, ওয়ার্ল্ড লেখাটা দেখাচ্ছে, তাই না? 6 থেকে তো ওয়ার্ল্ডই লেখাটা হওয়ার কথা, ক্লিয়ার? এখন আরেকটা জিনিস দেখাতে পারি, আমি যদি চাই এটাকে কোলন দিয়ে, তাহলে পুরোটাই দেখাবে হ্যালো ওয়ার্ল্ড, মানে কারণ কি প্রথম থেকে শুরু হবে শেষ পর্যন্ত যাবে, কিছু না দেওয়া মানে কোলনের পরে কিছু না দেওয়া মানে শেষ পর্যন্ত, আর কোলনের আগে কিছু না দেওয়া মানে হচ্ছে প্রথম থেকে, মানে মাঝখানে কোলন রেখে উভয় দিকে যদি ব্ল্যাঙ্ক রাখা মানে হচ্ছে পুরোটাই দেখাবে, রাইট? এখন আমরা কি স্ট্রিং স্লাইসিং করতে পারবো? আমাদের যদি কেউ বলে যে হচ্ছে আপনি যে কোনো একটা স্ট্রিং এর 2 থেকে 10 পর্যন্ত দেখান, ওই স্ট্রিং এ যদি ওই লোকেশনগুলো থাকে, তাহলে আমরা হচ্ছে 2 থেকে 10 পর্যন্ত কিংবা 5 পর্যন্ত দেখাতে বলবো, সেভাবে আমরা দেখিয়ে দেবো, তাই না? এটা হচ্ছে স্ট্রিং স্লাইসিং এর জন্য। ওকে, আমরা এখন একটু দেখবো নেগেটিভ। কিছুক্ষণ আগে জসিম বলছিল যে হচ্ছে আমরা নেগেটিভ ইন্ডেক্সিং কিভাবে করতে পারি। নেগেটিভ ইন্ডেক্সিং মানে কি? আচ্ছা, -1 বড় নাকি হচ্ছে -10 বড়? স্যার -1 বড়। ফাইন। এর মানে হচ্ছে নেগেটিভ ইন্ডেক্সিং করার ক্ষেত্রে আমরা যেইভাবেই যাই না কেন, আমরা যদি হচ্ছে একটু লক্ষ্য করে দেখি, নেগেটিভ ইন্ডেক্সিং করার ক্ষেত্রে যাইতে যেতে সর্বলাস্টে আমরা সর্বোচ্চ কতটুকু যেতে পারবো? -1 পর্যন্ত যেতে পারবো। তার মানে হচ্ছে আমার এখানকার এটা এই যে ইন্ডেক্সিং করার ক্ষেত্রে নেগেটিভ দিক থেকে যদি আমি ইন্ডেক্সিং করে আসি, তাহলে এটা হচ্ছে -1, -2, -3, -4, -5, ঠিক আছে? তারপরে হচ্ছে এই 6, তাহলে আমি বলতে পারি -6 থেকে যদি আমি এখন এটা এভাবে দেই, তাহলে কিন্তু হচ্ছে হ্যালো লেখাটা কি আসা উচিত? নাকি ওয়ার্ল্ড লেখাটা আসা উচিত? তাহলে আমি আমার আমার কথা অনুযায়ী আমি যদি -1 সবচেয়ে বেশি বড় হয়, তাহলে -1 হচ্ছে আমার এইটা। এর মানে -1, -2, -3, -4, -5, -5 মানে 6 মানে হচ্ছে স্পেসটা। তাহলে স্পেস থেকে একদম লাস্ট পর্যন্ত। দেখেন আমার আল্টিমেটলি স্পেস থেকে লাস্ট পর্যন্ত। লাস্টেরটা যেহেতু আমি -1 দিয়ে সীমাবদ্ধ করে ফেলছি, সেজন্য লাস্টের কিটা দেখাচ্ছে না, ডিটা দেখাচ্ছে না। মানে ওইটা এক্সিড এটা ব্যতীত। তাহলে এটাকে যদি আমি 0 করে দেই এখানে, তাহলে কি বিষয়টা এরকম হবে? কই আমি কি আছি? আমি কি হচ্ছে ইয়েতে আছি, সিএলএস দিয়ে আমি নিজেই দেখতেছি না। ওকে, যে প্রসঙ্গে ছিলাম, এর মানে কোনো আউটপুট দেখাচ্ছে না। এর মানে হচ্ছে এটাকে আমাকে কি করতে হবে? -1 যদি রাখতে হয়, তাহলে তাহলে তো ডিটা আসবে না, ডিটা তো আসতেছে না, তাই না? ওয়েল, আমি যদি এটাকে -2 হিসাবে দেখাতে চাই, তাহলে আর পর্যন্ত আসবে, এটাই স্বাভাবিক। ওকে, তাহলে -1 এর পরিবর্তে ফুল নেগেটিভ ইন্ডেক্সিং করার ক্ষেত্রে আমি -1 পর্যন্ত কিভাবে দেখাতে পারি? কিছুই দেব না, ঠিক আছে? -6, তারপরে হচ্ছে আমি আর কিছুই দেব না। কিছু যদি না দেই, অটোমেটিক্যালি লাস্ট পর্যন্ত দেখাবে, ঠিক আছে? ওয়ার্ল্ড, ক্লিয়ার ব্যাপারটা সবার কাছে? আর যদি এখানে আমি -6 থেকে শুরু করেছি, সেজন্য ওয়ার্ল্ড লেখাটা দেখাবে। আমি চাইলে 2 ভাবে ইন্ডেক্সিং করতে পারি। নেগেটিভ ইন্ডেক্সিং ও করতে পারি, পজিটিভ ইন্ডেক্সিং ও করতে পারি। সাধারণত নেগেটিভ ইন্ডেক্সিংটা আমরা যেহেতু করে অভ্যস্ত না, সেজন্য হয়তো আমাদের ক্যালকুলেশন করে নিতে হয়। আর পজিটিভ ইন্ডেক্সিং করে আমরা অভ্যস্ত, সেক্ষেত্রে আমরা সহজে করে ফেলতে পারি, তাই না? আচ্ছা, এখন আমরা হচ্ছে স্লাইসিংটাও দেখে ফেললাম, নেগেটিভ ইন্ডেক্সিংটাও আমাদের এখান থেকে আমরা দেখে ফেলেছি। এখন আজকের দিনে আমি হচ্ছে জাস্ট যে অপারেটর আছে, হ্যাঁ, অপারেটর গুলো সম্পর্কে বলে দিব। আর হচ্ছে স্ট্রিং এর জন্য কিছু বিল্ড ইন মেথড আছে, ক্যাপিটালাইজ কিংবা হচ্ছে সেন্টার কিংবা হচ্ছে কেস ফোল্ড কিংবা কাউন্ট কিংবা ফাইন্ড, এগুলা সম্পর্কে আমি খুব ইন এ শর্ট দ্রুত আমি একটু বলে দিব কিংবা হচ্ছে দেখিয়ে দিব। আশা করি আপনারা এগুলা জানবেন কিংবা পারবেন, এগুলা করতেও পারবেন, কোনো সমস্যা হবে না। আমাকে 10টা মিনিট সময় দিলে আমি মনে হয় আমি খুব দ্রুত এগুলো দেখিয়ে ফেলতে পারবো। ওকে, ধরে নাও আমার কাছে একটা স্ট্রিং আছে, স্ট্রিংটার নাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এবং হচ্ছে এটার ভিতরে আমি হচ্ছে একটা প্রিন্ট একটা মেথড নিব। এই মেথডের মধ্যে হচ্ছে আমাদের প্রথম ফাংশন ছিল ক্যাপিটালাইজ, 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 ঠিক আছে? ক্যাপিটালাইজ মানে হচ্ছে কাকে করব? str3 কে করব। ক্যাপিটালাইজ কেন করব? তার ক্যাপিটালাইজ করলে কি হয় আমরা কি জানি? ক্যাপিটালাইজ দিয়ে আসলে কি করা হয়? সাধারণত জানি কোন একটা সেন্টেন্সের প্রথম লেটারটা হচ্ছে যদি ছোট হাতের থাকে, সেটাকে কি করে দেয়? বড় হাতের করে দেয়, তাই না? নাকি নাকি ভুল আছে? আমার কথা কি কোনো মানে রং আছে কি? কেউ কোনো কথা বলতেছে না। কথা না বললে আমি কিভাবে বুঝবো? ঠিক আছে স্যার। ঠিক আছে, শিওর? আচ্ছা, তাহলে আমি কি করব? ক্যাপিটালাইজ করব। কাকে করব ক্যাপিটালাইজ? আচ্ছা, এই ক্যাপিটালাইজ করব হচ্ছে আমি স্ট্রিং কে করব। এর মানে হচ্ছে যে স্ট্রিং কে করব, str3 কে করব। 3 কে ক্যাপিটালাইজ করব। ঠিক আছে? না, str3 না, এটা হচ্ছে st3, সরি। st3 আমার যে স্ট্রিংটা আছে। তাহলে আমি দেখি এটাকে আমি ক্যাপিটালাইজ হয় কিনা। এইটা ছোট হাতে করে দিছি, এটা বড় হাতের হয় কিনা একটু দেখি। আউটপুট রান করছি কি? আউটপুট রান করতে কি কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, আবার cls দিই। একটু রান করি। ওকে। তো প্রিন্টটা হেলো ওয়ার্ল্ডটা এইটা বড় হাতের আসছে না, আমার কিন্তু এখানে কি আছে? ছোট হাতের আছে। এর মানে হচ্ছে আমার ক্যাপিটালাইজ হয়ে গেল। এখন আমি দেখি এটাকে ক্যাপিটালাইজ ছাড়া আর কি মেথডের কথা আমরা নাম শুনে আসছি। আর হচ্ছে কেস ফোল্ড, তারপরে নাম শুনে হচ্ছে সেন্টার, তারপরে নাম শুনে হচ্ছে কাউন্ট, তারপরে নাম শুনছি ফাইন্ড, তাই তো? আচ্ছা, এগুলোর মধ্যে আমরা একটু দেখবো। এখন তাহলে আমরা একটু যাই যে ফাইন্ড নামে যেই মেথডটা আছে, প্রিন্ট এবং ফাইন্ড কে ফাইন্ড করব, str3 থেকে ফাইন্ড করব। কি ফাইন্ড করব? 10
ফাইন্ড মেথডটাকে কল করব। এখান থেকে আমি ওয়ার্ড নামে যে ওয়ার্ডটা আছে অথবা কোন একটা মানে একটা স্ট্রিং এর ভিতরে যা আছে তাকে আমি সার্চ করতে পারবো, একটা ক্যারেক্টারকেও সার্চ করতে পারবো, একটা ওয়ার্ডকেও সার্চ করতে পারবো, মানে যা আছে আমি তাই সার্চ করতে পারবো। এই দেখেন এই ওয়ার্ড এই ওয়ার্ডটা আছে না str3 ভিতরে, তাহলে এটা স্যার প্রিন্ট হিসেবে আমাকে হয়তো কি দেওয়া উচিত, মানে এটা আছে কি নাই সেটা প্রিন্ট দেওয়া উচিত, তাই না? এই যে ওয়ার্ল্ড, এটা কয় নাম্বার পজিশনে আছে? 6 নাম্বার পজিশনে আছে। আমি ফাইন্ড করতেছি কোনো একটা স্ট্রিং থেকে, যখন আমি ফাইন্ড করব দেখেন 0 1 2 3 4 5 6 6 নাম্বার লোকেশন আমাকে লোকেশন দেখিয়ে দিচ্ছে, 6 নাম্বার লোকেশনে আছে। মানে হচ্ছে আমি ফাইন্ড পজিশন কি পেয়ে গেলাম না ফাইন্ড করার জন্য। এগুলো হচ্ছে বিল্ড ইন মেথড আর কি। হ্যাঁ, এখন যদি আমি চাই কোনো কিছু একটা কাউন্ট করব যে হচ্ছে সেটা কতবার আছে, সেটাও আমি করতে পারি। কাউন্ট করার জন্য কি করতে হয়, কাউন্ট একটা মেথড আছে, এবং এই মেথডটা কি করে সাধারণত যেই যেটা আমি কাউন্ট করতে চাই, যেটাকে আমি কাউন্ট করতে চাই সেইটাকে যদি প্যারামিটার হিসেবে দিয়ে দেই, সেটা ওই স্ট্রিং এর মধ্যে আছে কি নাই, সেই জিনিসটা সে কতবার আছে সেটা সে কাউন্ট করে দিয়ে দিবে। একটু লক্ষ্য করে দেখি আমরা একটু করে যাই। গিয়ে আমি নতুন ভাবে এই যে আমি আর নতুন ভাবে লিখতেছি না, শুধুমাত্র একটা স্ট্রিং দিয়ে দেখাচ্ছি। নাম হচ্ছে কি st3.count কাউন্ট। ঠিক আছে, আমি কাকে কাউন্ট করব? ধরে নিলাম আমি এল কে কাউন্ট করতে চাই। এল এখানে কতবার আছে? হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যে এল 3বার আছে, রাইট? তাই না? এল 3বার আছে না? জি স্যার, কেউ কথা বলতেছে না। জি স্যার 3 বার আছে। ওকে, আমরা যদি রান করি দেখেন এল আমাকে 3 দেখাচ্ছে। কেন? আমার কাউন্ট 3বার আসছে। আমি বাকিগুলো যদি আমি আমি কমেন্টিং করে দেই, হ্যাঁ তাহলে কিন্তু আউটপুটটা শুধুমাত্র এইটাই দেখাবে। ঠিক আছে, তাহলে আমি একটু দেখি, তাহলে আরো বেশি ভিজুয়ালাইজ হবে। শুধু 3 দেখাচ্ছে কেন? এলটা 3বার আছে। আচ্ছা, আমি যদি এলটাকে না দিয়ে আমি যদি পুরো হ্যালোকেই বলে দিতাম, হ্যালোকেই, সরি এখানে না, প্যারামিটার হিসেবে দিতে হবে, হ্যালোকেই বলে দিতাম, তাহলে আমাকে পুরো হ্যালোটা একবার থাকলে একবার দেখাবে, একবারই দেখাচ্ছে সেজন্য 1 দেখাচ্ছে। ক্লিয়ার আশা করি মনে হয়। এরকম কিছু কিছু স্ট্রিং বিল্ডিং মেথড আছে যেগুলো কিনা আপনাদের কখনো কখনো কাজের জন্য প্রয়োজন হতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন আসেন একটা রিপ্লেস মেথড আছে। রিপ্লেস মেথডটা দিয়ে আমি যদি কোনো একটা জায়গাতে কোনো স্ট্রিং এ মনে করেন যেটা দিয়ে রিপ্লেস করতে চাই, ঠিক আছে, ওইটা যদি বলে দেই, প্রথম কথা হচ্ছে যেই সংখ্যাটা, যেই ক্যারেক্টারটা অথবা সংখ্যাটা থাকবে সেটা লিখবো, তারপরে লিখবো হচ্ছে কি যেটা দিয়ে রিপ্লেস করতে চাই। ওকে ফাইন, তাহলে আমরা একটু দেখি। আমরা এখানে যাই, হ্যালো ওয়ার্ল্ড কি ব্যবহার করতেছি বারবার, আপনারা আশা করি বুঝতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। রিপ্লেস, আমি রিপ্লেসকে কি দিয়ে করে দিব? রিপ্লেসকে আমি হচ্ছে বাংলাদেশ দিয়ে রিপ্লেস করে দিলাম। তাহলে আমাকে এখন আউটপুট হিসাবে আমাকে দেখানো উচিত বাংলাদেশ ওয়ার্ল্ড, তাই না? রিপ্লেস, আমি যদি এখন এটাকে দেখাই, আউটপুট দেখাই, এই যে হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে আমাকে এখন কি দেখাচ্ছে? বাংলাদেশ ওয়ার্ল্ড, যেটাকে আমরা আগেই বলেছি, তাই না? এখন যদি বাংলাদেশের পরিবর্তে আমি যা লিখতাম, ঠিক আছে, কক্স ওয়ার্ল্ড, মনে করেন কক্সবাজার ওয়ার্ল্ড, ঠিক আছে, আমি সেটা লিখতাম কক্সবাজার ওয়ার্ল্ড, তাহলে আমাকে সেভাবে দেখাতো হ্যালোর পরিবর্তে এই যে কক্সবাজার ওয়ার্ল্ড, তাই না? আশা করি মনে হয় ব্যাপারটা একদম ক্লিয়ার। এখন যদি আমি চাই যে হচ্ছে এরকম স্প্লিট করতে, কোনো একটা স্ট্রিং কে ভাগ করে ফেলতে, কোথায় কিভাবে ভাগ হবে যদি আমি সেটা বলে দেই যে স্প্লিট করার জন্য আমার আছে হচ্ছে, ধরে নিলাম যে এখানে একটা স্ট্রিং আছে হ্যালো ওয়ার্ল্ড, আমি এটাকে স্প্লিট করব, প্রিন্ট স্প্লিট, কাকে দিয়ে স্প্লিট করব? ধরে নিলাম যে হ্যালো, মাঝখানে যে একটা স্পেস আছে, হোয়াইট স্পেস, এই হোয়াইট স্পেসটাকে কি করে দিব? স্প্লিট করে দিব, মানে দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি যদি একটু দেখি যে একটা স্প্লিট হয়েছে, একটা কি হবে? সে একটা হচ্ছে লিস্ট হয়ে যাবে, আলাদা একটা স্ট্রিং হয়ে যাবে, তাই না? এটাই তো স্বাভাবিক। এর মানে হচ্ছে সে এখন নতুন আলাদা একটা হ্যালো একটা স্ট্রিং হয়ে গেছে, ওয়ার্ল্ড একটা স্ট্রিং হয়ে গেছে, আলাদা আলাদা দুইটা স্ট্রিং হয়ে গেছে। কারণ আমি স্প্লিট মানে কি? স্প্লিট মানেই তো বিভক্ত, তাই না? সে দুইটা বিভক্ত করে ফেলছে। আমি যদি উতে বিভক্ত করতাম, সে উতে বিভক্ত হয়ে যেত, তাই না? উ যেখানে আছে সে ওখানে বিভক্ত হয়ে যেত। উতে বিভক্ত হতে গিয়ে সেটা তাহলে সে কয়টাতে বিভক্ত হয়ে গিয়েছে? যেখানে যেখানে উপাইছে, দেখেন এখানে একটা উপাইছে, এখানে একটা বিভক্ত করছে এল এল পর্যন্ত, তারপরে ডাব্লিউ, তারপর আরেকটা উপাইছে, যেখানে যেখানে পাবে সে সেখান থেকে কিন্তু কি করে ফেলবে? স্প্লিট করে ফেলবে। দেখেন ডাব্লিউর মানে ডাব্লিউর আগে উ ছিল এবং ডাব্লিউর পরে উ ছিল, দুই জায়গায় ডাব্লিউ নিজে একটা স্প্লিট হয়ে নিজে একটা স্ট্রিং হয়ে গেছে, এবং এটাকে আমাকে কি হিসেবে আবার আউটপুট দিচ্ছে? এজ এ লিস্ট হিসেবে আউটপুট দিচ্ছে। লিস্টটা কি জিনিস আমরা নেক্সট ক্লাসে কিংবা পরবর্তী ক্লাসে ডিটেইলস জানবো, সমস্যা নেই। এইভাবে হচ্ছে আমরা কি পেয়ে গেলাম? আমাদের চাইলে ইজ নাম্বার, কোন একটা সংখ্যা কিনা, ইজ আলফা কিনা, এগুলো খুব চমৎকার, এগুলো ট্রু ফলস ভ্যালু রিটার্ন করবে। একটু দেখি আমরা, হ্যাঁ, খুবই চমৎকার, খুবই মজার। আমি যদি চাই যে হচ্ছে এই যে যে সংখ্যাটা আছে, যে স্ট্রিংটা আছে, এটাকে আপার কেসে কনভার্ট করে দিব, যে আপার মানে এটা কি হয়ে যাবে? পুরোটাই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা পুরোটাই ক্যাপিটালাইজ লেটারে হয়ে যাবে। এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড ক্যাপিটাল হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি চাই যে হচ্ছে পুরোটাকে লয়ারে কনভার্ট করে দেব, তো str.lawyer, তাহলে পুরোটাই হচ্ছে কি হয়ে যাবে? লয়ার, ছোট হাতের ওয়ার্ডে থাকবে। আমি যদি চাই যে হচ্ছে লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম, প্রিন্ট লাস্ট যে ফাংশনটা দেখানোর কথা ছিল, সেই ফাংশনের নাম কি ছিল? ইজ নাম্বার, তাই না? আচ্ছা, str3 ডট ইজ নাম্বার, str না, এটা হচ্ছে st3, সরি, ইজ নাম্বার, এটা ইজ নাম্বার কিনা?
আচ্ছা এটা কি ইজ নাম্বার? এই str3 যেই হচ্ছে আমার এটা কি str নাম্বার? না স্যার, তাহলে এটা কি রিটার্ন করা উচিত বলেন তো? আমি ট্রু জিরো। ফলস রিটার্ন করব। না মানে ফলস রিটার্ন করবে আর কি, মানে জিরো ফলস রিটার্ন করবে, ঠিক আছে? মানে জিরো মিন্স হচ্ছে ফলস রিটার্ন করবে। তাহলে এর মানে হচ্ছে এটা আমাকে আলটিমেটলি তাই ফলস রিটার্ন করবে। সরি, ইজ নাম্বার str ডট ইজ নাম্বার, str ডট ইজ নাম্বার আমাকে কি বলতে যাচ্ছে? str st3 আমাকে কোথাও ভুল হচ্ছে একটু দেখবেন কি? str3 ইজ নাম্বার। আচ্ছা আমি একটু ক্লিয়ার করি, আমি এই জায়গাটা আমার এর জন্য দেখতে পাই না। ওকে আমি আবার রান করি। আচ্ছা এটা একটা ব্যাপার আছে, ইজ নাম্বার না, এটা হচ্ছে ইজ ডিজিট হবে, এটা নাম্বার না, ইজ ডিজিট হয়। হ্যাঁ, এটা মেথডটা আমি একটু লিখতে ভুল করছি, সরি। হ্যাঁ, ক্ষমা চেয়ে নিচ্ছি। ইজ ডিজিট, ঠিক আছে, এটা আমার একটু ভুল হয়েছিল। হ্যাঁ, এখন যদি আমি করি এটা ফলস রিটার্ন করবে, এই যে ফলস রিটার্ন করছে, ঠিক আছে। আর আমি আরেকটা ব্যাপার হচ্ছে যেটা, এটা ইজ আলফা নিউমেরিক নাম্বার কিনা, মানে আলফা নিউমেরিক কিনা। এই মেথডটা যদি কল করি তাহলে হচ্ছে আমার যে স্ট্রিংটা আছে এটা তো আলফা নিউমেরিক না, তাই না? এটা হচ্ছে একটা ক্যারেক্টার। সো ইজ ডিজিট, ইজ আলফা, আর কি হতে পারে? আর হতে পারে হচ্ছে ইজ আলফা নিউমেরিক কিনা, ঠিক আছে, ইজ আলফা নিউমেরিক কিনা। এগুলো তো মনে হয় আপনারা বুঝতে পারছেন না, সমস্যা তো নাই না? না স্যার। প্রিন্ট str3 ইজ আলফা নিউমেরিক কিনা, ঠিক আছে। তাহলে এইটা যদি আমি দেখি ফলস দেখাচ্ছে, আলফা নিউমেরিক না। এখন যদি আমি দেখি যে ইজ লয়ার কিনা, মানে আমাকে কনভার্ট করে দিবে, ঠিক আছে। কিছুক্ষণ আগে আমি কি করছি, মানে এই যে স্ট্রিংটা আছে এই স্ট্রিংটা যদি ইজ লয়ার, সবগুলো লয়ার কেসে আছে কিনা, যদি সবগুলো লয়ার কেসে থাকে সেটা কি রিটার্ন করার কথা? ট্রু রিটার্ন করার কথা। তাহলে আমার কি সবগুলো লয়ার কেসে নাই? সামহাউ সবগুলা লয়ার কেসে নাই। আমি একটা কাজ করি, এই জিনিসটাকে আমি একটু প্রিন্ট মানে কমেন্টিং করে এটাকে আবার রান করি, শুধু এটাকে রান করি। ফলস হিসাবে মানে ইজ লয়ার কেসে নাই। এর মানে হচ্ছে আমাদের ইজ ডিজিট, ইজ লয়ার, ইজ আপার, ইজ নিউমেরিক, ইজ প্রিন্টেবল, ইজ স্পেস, ইজ আপার, এই সবকিছু আমরা দেখলাম, ঠিক আছে। এইটা আমার মনে হয় না এগুলো আসলে আপনারা দেখলে পারবেন না, এরকম কোনো কিছু আমার মনে হয় নাই। আশা করি আপনারা একটু ট্রাই করেন। আমি এই স্লাইডটা মনে হয় দিয়ে দেওয়া হয় নাই না? এটা আমি দিয়ে দিব, ঠিক আছে, আজকে দিয়ে দিব। আচ্ছা আরেকটা লাস্ট একটা জিনিস দেবো, এটা প্রায় সময় দরকার হতে পারে। ইজ টাইটেল, ঠিক আছে। ইজ টাইটেলের ক্ষেত্রে কি হয়? আমরা জানি কোনো একটু যদি কোনো টাইটেলের নাম হিসাবে ওই ওই একটা সেন্টেন্সের মধ্যে মনে করেন 10টা ওয়ার্ডের সমন্বয়ে একটা হচ্ছে টাইটেল হয়। 10টা ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ড শুরুর প্রথম লেটারটা ক্যাপিটাল লেটারে হয় টাইটেল হওয়ার ক্ষেত্রে। তাহলে আমরা যদি এখন এই টাইটেল তৈরি করতে চাই st3 ডট টাইটেল, ঠিক আছে। তাহলে যদি আমরা করি তাহলে দেখি আমাদের ওই ব্যাপারটা ওরকম হয়নি। তাহলে হ্যালো ওয়ার্ল্ডের হ্যালো কথাটা এইচটা হবে বড় হাতের, ওয়ার্ল্ডের ডাব্লিউটা হবে বড় হাতের হওয়া উচিত আর কি। এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ডের এইচটা বড় হাতের, ডাব্লিউটা বড় হাতের, তাই না? আমরা এই যে ইয়েটা আছে এটা এইচটা ছিল ছোট হাতের, অটোমেটিক্যালি কনভার্ট করে গেছে। এরকম অসংখ্য ফাংশন আছে। হ্যাঁ, কিংবা যদি কোনো আপনার প্রয়োজন মতো ফাংশন প্রয়োজন হয় আপনি নিজে হচ্ছে এটাকে তৈরি করে নিতে পারেন, ঠিক আছে। আজকে অনেক সময় মনে হয় আসলে হয়ে গেল। এবং হচ্ছে আমরা নেক্সট ক্লাসে কমেন্ট করাটা আমি দেখিয়েছি, সিঙ্গেল লাইন কমেন্ট হচ্ছে হ্যাশ দিয়ে, এবং মাল্টি লাইন কমেন্ট হচ্ছে আমাদের এই যে ট্রিপল কোটেশন দিয়ে শুরু হবে, এবং আপনি যত লাইনকে আপনি করতে চান তারপর লাইন শেষে ওইটা। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে টোকেন থেকে শুরু করব, এবং হচ্ছে অপারেটর ডিটেলস আমরা দেখবো আর কি, ঠিক আছে। আজকে আর ক্লাসটা লম্বা করতেছি না, আপনারা ইতিমধ্যে অনেক সময় হয়ে গিয়েছে। আপনাদের এখন পর্যন্ত কোনো কিছু প্রবলেম আছে কিনা যদি কাইন্ডলি আমার সাথে শেয়ার করতেন। যদি কারো কিছু প্রবলেম না থাকে, আমার মনে হয় ইটস অ্যারাউন্ড 12:40 am, অনেক সময় হয়ে গিয়েছে, তাই না? জি স্যার। আর কার কোনো প্রবলেম আছে? বিলাল স্যার কি আমাদের সাথে আছেন? আচ্ছা, তাহলে আমরা শেষ করি তাহলে নাকি? তরিকুল আপনি